কোনো সমস্যা, তাহলে আমরা 25 নিব আর কি। নেক্সট উইকের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আমরা একটু পড়াশোনা করি নাকি? লাস্ট ছিল অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং, ওই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং স্যার কি বলবেন, এই না পড়লে কেমন হবে স্যার? অ্যাসাইনমেন্ট আর কুইজ দিতে দিতে স্যার নিঃশ্বাসও নিতে পারতেছি না স্যার। বলে কি? আচ্ছা, ওকে, নো কমেন্ট অ্যাবাউট দিস থিং। অ্যাসাইনমেন্টের কুইজ তো আসলে দিতে হবে, ওগুলোর উপরে ইভালুয়েশন ডিপেন্ড করতেছে। তো ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করো আর কি। উইকেন্ডে পড়ে ফেলবো। ওকে, ফাঁকে ফাঁকে পড়ে ফেলো আর কি। তাহলে আমি একটু নতুন পড়াশোনা করি। তোমরা যদি যে বাক্সে যাও, উইক 8-এই, হ্যাঁ উইক 8-এ হচ্ছে লেকচার নোটে দেখবো আমি একটা বই আপলোড করেছি, কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইন। ওখানে গেলে এই বইটা পাবা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মানে ইউজুয়াল যে আমরা যে টেক্সট বুক দেখি না একটু বড় সাইজের, ওরকম না, এটা হচ্ছে ছোটখাটো একটা বই আর কি, এবং মোর লাইক বিভিন্ন পাবলিশড আর্টিকেল থেকে সামারাইজ করা আর কি এটা। আচ্ছা, সব টেক্সট বুকে এই পাবলিশড আর্টিকেল বেস করে লেখা হয়, তবে এটা হচ্ছে এই মেইনলি এই কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইন রিলেটেড টপিকস গুলোতে ফোকাস করা আর কি এটাতে। হ্যাঁ, তো এটা আমি প্রথমে ভেবেছিলাম যে পাওয়ার পয়েন্ট স্লাইড বানাবো কিনা, পরে যেটা আসলে না, পাওয়ার পয়েন্ট স্লাইড বানায় লাভ নেই আর কি। এবং এই চ্যাপ্টার, এই বইয়ের সবগুলো দেখবো না, জাস্ট হচ্ছে 2টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার 5 দেখবো। যে এই যে তোমরা তো দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, চ্যাপ্টার 5 এর আগে হচ্ছে ইমিউনোলজির কিছু বেসিক্স আছে, টি সেল কিভাবে কাজ করে, বি সেল কিভাবে কাজ করে, এমএসসি কিভাবে কাজ করে, মেজর হিস্টোকম্পেটিবিলিটি কি জানি, মেজর হিস্টোকম্পেটিবিলিটি কমপ্লেক্স। চ্যাপ্টার 5 আর 6, 5 হচ্ছে কম্পিটিশনাল টি সেল ভ্যাকসিন ডিজাইনের স্ট্র্যাটেজি না ওয়েজ আর কি। আর হচ্ছে চ্যাপ্টার 6 হচ্ছে আচ্ছা, স্ক্রিন মাঝে মাঝে একটু ক্র্যাক হয়। আচ্ছা, এখনো কি ক্র্যাক হয়ে আছে স্ক্রিন? না স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। আর চ্যাপ্টার 6 হচ্ছে তোমার বুঝিনি, তবে বের করি আগে। ইন্টারেক্টিভ পিডিএফ না তো সময় লাগে। কম্পিটিশনাল বি সেল ভ্যাকসিন ডিজাইন আর কি, মানে কম্পিউটার এইড সাহায্যে কিভাবে ভ্যাকসিন ডিজাইন করা যায় তার বিভিন্ন ওয়েজ এখানে দেওয়া। আচ্ছা, আগেই বলে নিই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে আমারও যে খুব এক্সপার্টিস এরিয়া সেরকম না। হ্যাঁ, এবং এইখানে অনেকগুলো মেথড দেওয়া আছে, যে মেথডগুলোর বেশিরভাগই হতে মানে খুব ডিটেলস কিভাবে কাজ করে সেই ডিটেলস ব্যাপারগুলো আমরা ওইভাবে বুঝবো না, কারণ হচ্ছে এগুলা পুরোপুরি হচ্ছে ম্যাথ বেসড আর কি। মানে ম্যাথ বেসড বেসিক্যালি কি, যে এই যে আমরা যে বায়োইনফরমেটিক্স এর বিভিন্ন টুল ব্যবহার করি, সো ফর এক্সাম্পল ব্লাস্টিং অ্যাটলিস্ট আমরা সবাই জানি না, ধরো যে সিকোয়েন্স হচ্ছে আমরা যে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করি, ব্লাস্ট করে আসলে কি হয়, ব্লাস্ট হচ্ছে কম্পেয়ার করা হয় আর কি, যে ডেটাবেজে সিকোয়েন্স আছে সেটার সাথে হচ্ছে আমাদের আননোন সিকোয়েন্স কম্পেয়ার করে হচ্ছে সিমিলারিটিজ এর উপর বেস করে আমাদেরকে শো করে যে আমাদের আননোন সিকোয়েন্সটা কিসের সিকোয়েন্স হতে পারে আর কি। তো ব্লাস্ট আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তোমার
নিউক্লিক অ্যাসিডের সাথে ডিএনএ সাথে ডিএনএ ব্লাস্টিং করতে পারি, তারপর হচ্ছে প্রোটিন 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 করা যায়, নিউক্লিক অ্যাসিড প্রোটিন করা যায়। তা আমরা তো হচ্ছে জাস্ট ওই টুলগুলো হচ্ছে ইউজ করি, কিন্তু এই টুলগুলো যে আন্ডারলাইং যে অ্যালগোরিদম থাকে, মানে যেই ম্যাথমেটিক্যাল মডেলের উপর বেস করে থাকে, সেগুলো আমাদের অনেকের জন্য বোঝা একটু ডিফিকাল্ট। যদি স্ট্যাটিস্টিক্স এর উপর খুব ভালো দক্ষতা না থাকে, মানে সেই ভালো দক্ষতা কি নর্মাল টাইপের দক্ষতা না, যে ঠিক আছে আমরা ডেটা দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি, সেরকম না আর কি, পুরো ম্যাথমেটিক্যাল মডেল বেসড। সো এই ডিটেলস হয়তো আমরা বুঝবো না। এবং এই ধরো এই চ্যাপ্টার 5 কম্পিটিশনাল পিস ভ্যাকসিন ডিজাইন, এই চ্যাপ্টার পরে যে ভ্যাকসিন যে ডিজাইন করতে পারবে ব্যাপারটা এরকম না। এই বেশ কিছু মেথড আছে আর কি, মানে আমরা যদি ডেটা বেস করে ভ্যাকসিন ডিজাইন করতে চাই, এখানে বেশ কিছু ডেটাবেজ আছে। তো এই চ্যাপ্টারে মোটামুটি সবগুলো ডেটাবেজের ব্যাপারে বলা আছে আর কি, কি ডেটাবেজ আছে, সেই ডেটাবেজ গুলো কিভাবে কাজ করে, ওভারঅল একটা আইডিয়া দেওয়া আছে আর কি। এবং এই সবগুলো ডেটাবেজ ইউজও করা হয় না ওইভাবে। এখন এখন তো আবার মোর ফেমাস হচ্ছে মলিকিউলার ডকিং, একটা মেথড আছে আর কি, এটা প্রচুর ইউজ করা হয় মলিকুলার ডকিং। তারপরে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নামে একটা মেথড আছে, এই মেথড গুলো বেশি ইউজ করা হয় আর কি। ওকে, তারপরে হচ্ছে যখন আমরা কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইন নিয়ে ধারণা নিতে চাই, শুরুতে না শুরুতে উচিত হচ্ছে অ্যাটলিস্ট কি কি মেথড গুলো আছে সেই ব্যাপারে একটা আইডিয়া থাকা আর কি। ওকে, তো আমি এখন জাস্ট চেষ্টা করবো আসলে তোমাদের ওই আইডিয়া গুলো দেওয়ার। আইডিয়া যখন ওভারঅল আইডিয়া থাকলে তখন হচ্ছে ধরো কোনো একটা মেথডে ডিপে যাওয়া যায়। ওকে, ওকে, লেটস ট্রাই। আচ্ছা, প্রথমে হচ্ছে কম্পিটিশনাল টি সেল ভ্যাকসিন ডিজাইন। যে কোনো আসলে, আচ্ছা প্রথমে যখন আমরা আসলে ভ্যাকসিন ক্যান্ডিডেট যখন বের করতে চাই, ধরো হচ্ছে আমরা একটা ভ্যাকসিন ডেভেলপ করতে চাচ্ছি, আমাদের আসলে কোন জিনিসগুলো দরকার ভ্যাকসিন ডেভেলপ করতে গেলে? আমরা ধরো একটা প্যাথোজেনের এর জন্য ভ্যাকসিন ডেভেলপ করতে চাচ্ছি, আমাদের হচ্ছে প্যাথোজেনের ওই পার্টটা দরকার যেটা হচ্ছে ইমিউন সেলকে ইনডিউস করে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, মানে যেটা হচ্ছে ইমিউনোজেন হিসেবে act করে। আমাদের হচ্ছে এই প্যাথোজেনের ওই পার্টটা দরকার। ওকে, এই কাজটা ম্যানুয়ালি করা, মানে এখন ধরো আমরা হচ্ছে হোল হোল অর্গানিজম যদি ভ্যাকসিন বানাই বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বানাই, ওকে, সেই ক্ষেত্রে তো হোল অ্যাটেনুয়েশন ভ্যাকসিন বানানোর ক্ষেত্রে তো আসলে এই ব্যাপারটা নাই, যে কোন পার্টটা হচ্ছে ইমিউনোজেন, এই ব্যাপারটা নাই। কারণ যখন হচ্ছে আমরা হোল অর্গানিজম বানাই তখন হচ্ছে পুরো অর্গানিজমটাকে ইউজ করা হয়। যদি অ্যাটেনুয়েটেড হয় তাহলে লাইভ অ্যাটেনুয়েটেড অবস্থা ইউজ করা হয়। আর যদি হচ্ছে হোল সেল কিল্ড ভ্যাকসিন হয় তাহলে হচ্ছে জাস্ট পুরো সেলটাকেই প্রথমে থ্রো ট্রিটমেন্ট মেরে ফেলা হয়, তারপর সেটাকে হচ্ছে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয় আর কি। সো হোল সেল ভ্যাকসিনের ক্ষেত্রে এই ওই ইমিউনোজেন খোঁজার এই ব্যাপারটা নাই আর কি। ইমিউনোজেন হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন, সাব ইউনিট ভ্যাকসিনের ক্ষেত্রে ওই সাব ইউনিটটা দরকার যেটা হচ্ছে ইমিউনোজেনিক। ওকে, সো কম্পিউটার এই ডিজাইন ক্ষেত্রে সাব ইউনিট গুলা, বা আমরা ইন জেনারেল বলতে গেলে কি বলা উচিত, যে অ্যান্টিজেন, যে অ্যান্টিজেনটা বের করা ডেটাবেস থ্রু বায়োইনফরমেটিক্স টুল। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা টি সেল ভ্যাকসিনের কথা বলি, আসলে টি সেল ভ্যাকসিনটা কি? টি সেল ভ্যাকসিনে কিন্তু সাবইউনিট ভ্যাকসিনই হবে, কিন্তু এই ক্ষেত্রে টি সেল ভ্যাকসিন হচ্ছে সেই ভ্যাকসিন গুলো যারা হচ্ছে হোস্টেড টি সেলকে ইন্ডিউস করবে, ঠিক আছে? So T cell vaccine contains subsequences of an antigen that can induce protective T cell response in the body. Okay. So এই ক্ষেত্রে টি সেল ভ্যাকসিন ডিজাইন করতে গেলে বেশ কিছু মেথড আছে, বেসিক্যালি এই মেথড গুলো এবং বেশ কিছু ডেটাবেজ আছে। ওই ডেটাবেজ গুলো ইউজ করে
এই টি সেল ভ্যাকসিন ডিজাইন করা যায় আর কি। ওকে, বাট এখন পর্যন্ত মার্কেটে এরকম ভ্যাকসিন নাই আর কি যেগুলো মেথড ডেভেলপ করা হয়েছে। ভ্যাকসিন ডেভেলপ টেক্স টাইম। আর এই মেথড গুলার ব্যাপারে আসলে যে পুরোপুরি হাউ দিস মেথডস ওয়ার্কস, হ্যাঁ, এই ব্যাপারগুলো যে পুরোপুরি একদম 100% জানা, ব্যাপারটা এরকম না আর কি। ওকে, আর এই মেথডে হচ্ছে শুধুমাত্র মানে এই কম্পিউটারের সাহায্য নিয়ে কি করা সম্ভব, জাস্ট হচ্ছে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা প্রেডিক্ট করা সম্ভব। ওকে, মানে কতগুলো ক্যান্ডিডেট বের করা সম্ভব, কিন্তু ওগুলো যে আসলেই কাজ করবে যখন হচ্ছে রিয়েল ভ্যাকসিন হিসেবে ইউজ করা হবে সেই গ্যারান্টি তো আসলে দেওয়া সম্ভব না আনটিল আনলেস উই ট্রাই। ওকে, তাহলে আমরা দেখি হাউ বাই ইউজিং কম্পিউটার টি সেল ভ্যাকসিন ক্যান বি ডিজাইন। হ্যাঁ, এবং এক্ষেত্রে ভ্যাকসিন ডিজাইন না বলে হাউ দ্য অ্যান্টিজেন ক্যান্ডিডেট অ্যান্টিজেন ক্যান বি প্রেডিক্টেড বলা ভালো। ওকে, so এই চ্যাপ্টার হচ্ছে বেসিক্যালি হাউ টু প্রেডিক্ট দ্য অ্যান্টিজেন ক্যান্ডিডেট which will uh, induce the T cell response। সেই ক্যান্ডিডেট গুলো হচ্ছে প্রেডিক্ট করা থ্রু ইউজিং ডেটাবেস এন্ড মেথড। মানে আমরা যদি মেথড গুলো ডিটেলসও না বুঝি, অ্যাটলিস্ট হচ্ছে ধারণা থাকাটাও খারাপ, এবং এই ধারণাগুলো না অ্যাটলিস্ট থাকা উচিত। কারণ ফিউচারে যারা বেসিক্যালি হচ্ছে কম্পিটিশনাল বায়োলজিতে যাওয়া এইসব নিয়ে ডিল করতে হয় আর কি। ওকে, আচ্ছা, তাহলে আবার রিপিট করি যে টি সেল ভ্যাকসিন কি। The T cell vaccine contains subsequences of an antigen that can induce protective T cell response in the body। হ্যাঁ, তো এই ধরনের ভ্যাকসিনের সুবিধা আছে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেফ, ডেফিনেটলি লাইভ ভ্যাকসিনের থেকে এগুলো হচ্ছে সেফ। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে যেগুলো যেহেতু এগুলো হচ্ছে টি সেল স্পেসিফিক, মানে এগুলো হচ্ছে টি সেলকে ইন্ডিউস করতে পারবে, সো ডেফিনেটলি যে যেই ইমিউনিটিটা ইন্ডিউস হবে ওটা অনেক স্ট্রং স্ট্রং হবে। কারণ ভ্যাকসিনটা ডিজাইন করা হয়েছে টি সেলকে স্টিমুলেট করার জন্য। ওকে, এবং আমরা জানি যে এই ভ্যাকসিনগুলো টি সেলকে স্টিমুলেট করে তাদের ইমিউন রেসপন্স অনেক স্ট্রঙ্গার হয়। ওকে, সাউন্ডস ভেরি কিউট রাইট, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে এই ক্যান্ডিডেট খুঁজে বের করা, ক্যান্ডিডেট অ্যান্টিজেনটা প্রেডিক্ট করা, এটা এটা ডিফিকাল্ট আর কি। Okay, so identifying the antigens that best stimulate T cell response is non-trivial. Trivial মানে কি? সামান্য ছোটখাটো, নন ট্রিভিয়াল, মানে এটা এটা তো ছোটখাটো কোনো ব্যাপার না, এটা একটা জটিল ব্যাপার। এবং এই জটিলতার কারণ হচ্ছে টি সেলকে স্টিমুলেট করতে গেলে যে অ্যান্টিজেন গুলো লাগে সেই অ্যান্টিজেন গুলো প্রেজেন্টেড হতে হয় কিসের মাধ্যমে? এমএসসির মাধ্যমে আর কি, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে, রাইট? এবং দুই ধরনের এমএসসি কমপ্লেক্স আছে, এমএসসি 1 2। তো যে এন্টিজেনগুলো সেই এন্টিজেনগুলোই টি সেলকে স্টিমুলেট করতে হবে যারা হচ্ছে এই এমএসসি 1 এন্ড 2 এর মাধ্যমে প্রেজেন্টেড হয় আর কি। মানে এন্টিজেন প্রেজেন্টিং সেল কি করে, তারা হচ্ছে এন্টিজেনটাকে প্রসেস করে এমএসসি 1 2 এর মাধ্যমে প্রেজেন্ট করে আর কি। তারপরে টি সেল হচ্ছে সেগুলোকে রিকগনাইজ করতে পারে। ওকে, সো এই কাজটা সহজ না, কারণ এই এমএসসিএন 1 এন্ড 2 এটা তো হচ্ছে প্রোটিনটার নাম আর কি, এগুলো কোন জিন দিয়ে এক্সপ্রেস হয়? এইচএলএ জিন দিয়ে। ঠিক আছে, এইচএলএ হচ্ছে জিন যেখান থেকে হচ্ছে এমএসসি হচ্ছে কোডেড হয় আর কি। ওকে, এবং এখন পর্যন্ত মোর দ্যান 7000 এইচএল এর জানা আছে, মোর দ্যান 7000 এইচএল এর এলিল জানা আর কি। ওকে, এর তো তার মানে কি এর বেশি থাকার কথা, আমরা জানি এখন পর্যন্ত 7000 এইচএল আর কি, এবং সেগুলো ডাটাবেজও আছে, আইজিটি আর এইচএল ডাটাবেজ, এখানে হচ্ছে 7000 এইচএল এর ইনফরমেশন দেওয়া আছে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে এই 7000-এর মধ্যে একটা ইন্ডিভিজুয়ালি ইউজুয়ালি 6 ধরনের
ডিফারেন্ট HLA ক্লাস 1 এবং ক্লাস 2 থাকতে পারে আর কি। ওকে, সো এই 7000 ইনফরমেশন জানা না আছে, সো এই 7000 অ্যালিল বিভিন্ন কম্বিনেশনে থাকতে পারে আর কি। ওকে, সো ইচ ইন্ডিভিজুয়ালে কোন কম্বিনেশনটা থাকবে সেটার সংখ্যা অনেক বেশি আর কি। ধরো ওই ম্যাথামেটিক্যাল মডেল আছে, সে অনুযায়ী হিসাব করলে দেখা যায় যে probable number of HLA halotypes is more than 10 to the power 12, ঠিক আছে, মানে এতটা টাইপ হতে পারে, ইটস এ হিউজ নাম্বার। ওকে, আর যেই ছেলে হ্যালোটাইপ থাকবে এমএসসিটা হচ্ছে সে অনুযায়ী তো সে কোড হবে আর কি। এখন আমরা যে অ্যান্টিজেন গুলোর কথা বলতেছি যেগুলো হচ্ছে এমএসসির মাধ্যমে প্রেজেন্টেড হয়ে টি সেলে কে স্টিমুলেট করবে, তো এই অ্যান্টিজেন গুলো এগুলো তো হচ্ছে পেপটাইড অ্যান্টিজেন আর কি। হ্যাঁ, তো এই অ্যান্টিজেন বা পেপটাইড গুলোকে এই এমএসসির সাথে না বাইন্ড করতে হয় আর কি। মানে যেটা হয় কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে এজেন্ট প্রসেস করার পরে আমরা যে বলি যে এমএস এর মাধ্যমে প্রেজেন্টেড হয়, তো ওই প্রসেসড অ্যান্টিজেনটা তাকে এমএসসির সাথে বাইন্ড করতে হয়। ওকে, তো এই এইচএল এর যেই জায়গাটা বাইন্ড করে এই সিকোয়েন্সটা মোটামুটি হচ্ছে এর সাইজ জানা আর কি। হ্যাঁ, মোটামুটি ইটস এ 9 অ্যামাইনো অ্যাসিড লং সিকোয়েন্স। ওকে, মানে এইখানে যে পেপটাইড বলতেছে না যে বা পেপটাইড, সেই পেপটাইড বলতে বুঝবা যে অ্যান্টিজেনটার কথা বলা হচ্ছে, কারণ এমএসসি ওই প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্টেড হয়। হ্যাঁ, তো এই অ্যান্টিজেন বা পেপটাইডটা এমএসসি যে অংশের সাথে বাইন্ড করে সেটা সিকোয়েন্স হচ্ছে, এটা হচ্ছে 9 অ্যামাইনো অ্যাসিড লং আর কি। হ্যাঁ, এটা আবার ডিএনএ সিকোয়েন্স ভাবুন, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আর কি। সো আলটিমেটলি ইন্ডিভিজুয়াল পার্সনদের মধ্যে যে এমএসসি অ্যালিল থাকে, ওকে, সেটা হচ্ছে মানে টোটাল প্রবাবল নাম্বার অনেক হতে পারে। এখন কার মধ্যে কোনটা আছে এটা তো আসলে ফাইনালি ইন্ডিভিজুয়ালি চেক না করে বলা সম্ভব না আর কি, কিন্তু আমরা যদি ডাটাবেস থেকে প্রেডিক্ট করতে চাই তাহলে হচ্ছে টোটাল সংখ্যা অনেক 10^11 হতে পারে প্রবাবল বাইন্ডিং সিকোয়েন্স আর কি। সো এই জন্য যদিও দেয়ার আর ডেটাবেস, দেয়ার আর মেথডস, কিন্তু সেই অ্যান্টিজেনটা খুঁজে বের করা যেটা হচ্ছে ওই অ্যালিলের সাথে এই এইচএল এর মানে এই যে 9 অ্যামাইনো অ্যাসিড লং বাইন্ডিং সাইট আছে সেখানে বাইন্ড করবে, এইটা খুঁজে বের করা এটা খুবই টেডিয়াস আর কি। কারণ একটা হিসেবে যে পার্সনের মধ্যে কোন এইচএলএটা আছে সেটা বের করে তো টেডিয়াস আর কি। ওকে, আচ্ছা, এনিওয়ে, সো এই চ্যাপ্টারে হচ্ছে এই বিভিন্ন এই প্রেডিক্ট করা বিভিন্ন মেথড আছে। ওকে, এই চ্যাপ্টারে সেই মেথডগুলোই সামারি আকারে দেওয়া আছে। আচ্ছা, এই মেথডগুলোর মধ্যে তোমার বেসিক্যালি 3 ধরনের মেথড আছে প্রেডিক্ট করার জন্য। কি প্রেডিক্ট করার জন্য? সে অ্যান্টিজেনটা প্রেডিক্ট করার জন্য, মানে সেই পেপটাইডটা প্রেডিক্ট করার জন্য যেটা হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করবে, মানে এমএসসির সাথে বাইন্ড করবে যে পেপটাইডটা সেটাই আসলে টি সেল কি স্টিমুলেট করবে। ওকে, কারণ যে এমএসসির সাথে বাইন্ড করে না সে আসলে টি সেল কি স্টিমুলেট করবে কি, কারণ এমএসসির সাথে বন্ডেড অবস্থায় থাকতে হবে, তখনই না টি সেল কি স্টিমুলেট করতে পারবে আর কি। সেই প্রেডিক্ট করার বিভিন্ন ধরনের ওয়ে আছে, এবং একটা হচ্ছে সিকোয়েন্স বেসড মেথড আর কি। সিকোয়েন্স বেসড মেথড আছে, তারপরে হচ্ছে একটা আছে স্ট্রাকচার বেসড মেথড। তোমার স্ট্রাকচার বেসড মেথড আছে একটা আছে হচ্ছে তোমার অড বেসড টি সেল ভ্যাকসিন ডিজাইন। হ্যাঁ, বলে যে 3 ধরনের অ্যাপ্রোচ আছে বা মেথড আছে হচ্ছে প্রেডিক্ট করার জন্য অ্যান্টিজেনটাকে আর কি। ওকে, তো এর মধ্যে আবার এই প্রতিটা যে আলাদা আলাদা মেথড সেগুলোর আবার ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে বা ওয়েজ আছে। ফর এক্সাম্পল ফার্স্ট আমরা শুরু করি হচ্ছে সিকোয়েন্স বেসড মেথড। হ্যাঁ, সিকোয়েন্স বেসড মেথড ইউজ করে ওই অ্যান্টিজেন প্রেডিক্ট করার আবার ডিফারেন্ট মডেল আছে বা প্রপোজড ডিফারেন্ট ওয়েজ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি ফার্স্ট হচ্ছে যে সিকোয়েন্স বেসড মেথডে কি ইউজ করা হয়, সিকোয়েন্স বেসড মেথডে প্রেডিক্ট করা হয় সিকোয়েন্সের উপর বেস
করে আর কি, এই কোন সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের উপর বেস করে আর কি। ঠিক আছে, যে সিকোয়েন্সটা কেমন সেখান থেকে প্রেডিক্ট করা হয় যে কোন সিকোয়েন্সটা হচ্ছে বাইন্ড করবে এমএসসির ওই বাইন্ডিং সাইডে আর কি, যেখানে হচ্ছে অ্যান্টিজেনটা বাইন্ড করে আর কি। ঠিক আছে, ওকে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে সিকোয়েন্স বেস মেথডে একটা হচ্ছে বাইন্ডিং মোটিভস বের করা, যে বাইন্ডিং মোটিভস প্রেডিক্ট করা। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে বাইন্ডিং মোটিভস প্রেডিক্ট করার ক্ষেত্রে যে কাজটা করা হয়, এই অংশটা দেখো, এ সিম্পল অ্যাপ্রোচ টু এমএসসি লাইগ্যান্ড প্রেডিকশন, লাইগ্যান্ড মানে কি ওই অ্যান্টিজেনটা, পেপটাইডটা। এ সিম্পল অ্যাপ্রোচ টু MSC ligand prediction would thus involve looking for key amino acid motifs in a set of MSC ligands that would serve as anchor residues, auxiliary anchors, or residues that are generally preferred by the MSC allele. বিশাল বড় লাইন না, এই লাইন বুঝতে অনেক সময় লেগে যাওয়ার কথা। যাই হোক, এক্ষেত্রে হচ্ছে যে যেই পেপটাইডটা এমএসসি তে বাইন্ড করে, হ্যাঁ, সেই পেপটাইডের তো যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্স আছে যারা হচ্ছে অ্যাঙ্কর করতে সাহায্য করে, মানে এই যে বাইন্ডিং হয় এটা তো আসলে প্রোটিন প্রোটিন বাইন্ডিং, কিন্তু হ্যাঁ আমরা যে এখানে বাইন্ডিং বলতেছি ওই ডিএনএ বাইন্ডিং এর ব্যাপারটা আপাতত ভুলে যাওয়া কি। হ্যাঁ, ডিএনএ বাইন্ডিং কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বেসড হয় আর কি। প্রোটিন প্রোটিন বাইন্ডিং এর ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, কারণ প্রোটিন কি, প্রোটিন তো এরা হচ্ছে 3D স্ট্রাকচারের জিনিস আর কি। হ্যাঁ, তো 3D স্ট্রাকচারের জিনিস, এদের বাইন্ডিং ব্যাপারটা ডিফারেন্ট, নট ডিএনএ বাইন্ডিং যে সিকোয়েন্স সিমিলারিটি থাকলো তারা বাইন্ডিং করলো। প্রোটিন প্রোটিন বাইন্ডিং ব্যাপারটা তো এরকম না, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এবং তারা একটার সাথে যে বাইন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, রাইট? যে প্রপার ওরিয়েন্টেশনে আছে কিনা, মানে প্রপার শেপে আছে কিনা, কমপ্লিমেন্টারি শেপে আছে কিনা, ওরিয়েন্টেশনে আছে কিনা, চার্জ ডিস্ট্রিবিউশন আছে কিনা, তারপর তাদের ইন্টার বাইন্ডিং করার সময় তাদের এনার্জি লেভেল কিরকম হবে, ওকে, কি কি ধরনের ইন্টারাকশন হবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। ওকে, এই জন্য প্রোটিন প্রোটিন বাইন্ডিং প্রেডিকশন করা না ডিফিকাল্ট আর কি, এটা সহজ না। আচ্ছা, যাই হোক, তো একটা যখন প্রোটিন একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, এই ক্ষেত্রে তো প্রোটিনই প্রোটিনের সাথে বাইন্ড করতে হয়। এমএসসি কি, এমএসসি তো একটা প্রোটিন, আর যে অ্যান্টিজেনের কথা বলেছি সেটা তো একটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, তো এই অ্যান্টিবডি মানে এই পেপটাইড অ্যান্টিজেনটা যে প্রোটিন এই এমএসসির সাথে বাইন্ড করে, হ্যাঁ, এই প্রোটিন প্রোটিন বাইন্ডিং এর ক্ষেত্রে ওই কিছু সিকোয়েন্স আছে থাকে অ্যান্টিজেনটা, মানে কিছু অংশ থাকে যারা হচ্ছে অ্যাঙ্কর করতে সাহায্য করে। অ্যাঙ্কর করা মানে কোনো একটা নোংর করার মতো, রাইট? অ্যাঙ্কর করতে হেল্প করে আর কি। হ্যাঁ, এমএসসি তে অ্যাঙ্কর করে, তারপরে হচ্ছে অ্যাঙ্কর করার পরে সে গিয়ে হচ্ছে এখানে বাইন্ড করে আর কি। ঠিক আছে, তো অ্যাঙ্কর করার জন্য কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলো হচ্ছে অ্যাঙ্করিং এ হেল্প করে আর কি। হ্যাঁ, ওকে, কিছু আছে এর মধ্যে, কিছু আছে হচ্ছে বলা যেতে পারে যে প্রাইমারি অ্যাঙ্করিং করে, তারপরে কিছু আছে অক্সিলারি অ্যাঙ্করিং এ হেল্প করে আর কি। ঠিক আছে, সো এই মোটিভ, এই বাইন্ডিং মোটিভস এর ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলোকে টার্গেট করা হয়। ডেটাবেস আছে, ডেটাবেস ইউজ করে প্রেডিক্ট করা হয় যে এই অ্যাঙ্করিং বা কি বলে এই অক্সিলারি অ্যাঙ্করিং সিকোয়েন্সটা আছে কিনা আর কি। ঠিক আছে, ওকে, এইখানে এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, যে এক্সাম্পল হচ্ছে তোমার যে একটা ডাটাবেজ আছে, যে উচ্চারণ কি হবে, সাইপেইথি হোয়াট এভার, এই ডাটাবেসটা আর কি। হ্যাঁ, SYFPITHI, এই ডেটাবেস ইউজ করে এই তোমার এমএসসি লাইগেন্ড বাইন্ডিং মোটিভস প্রেডিক্ট করা যায় আর কি। ওকে, সো লাইগেন্ড বাইন্ডিং মোটিভস বলতে বোঝাচ্ছে যে ওই কোন অ্যান্টিজেন গুলো এমএসসির সাথে ওই এমএসসির সাথে বাইন্ড করবে আর কি। ঠিক আছে, কিন্তু এই মেথডে, মানে যে মেথডটা নিয়ে আমি কথা বলতেছি, এই মেথডে বেসিক্যালি টার্গেট করা হয় ওই সিকোয়েন্স গুলাকে যারা হচ্ছে অ্যাঙ্কর্স বা অক্সিলারি অ্যাঙ্কর্স আর কি। ওকে, আচ্ছা, যে কোনো ডাটাবেজে আসলে প্রেডিকশন গুলো কিভাবে করা হয়, ডেটাবেজে অলরেডি হচ্ছে আমাদের নোন ইনফরমেশন থাকতে হবে, ওই নোন ইনফরমেশন গুলোর সাথে কম্পেয়ার করে। ওকে,
আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে যে আমরা ধরো একটা প্যাথোজেন নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, সেটা ধরো টি সেল ভ্যাকসিন আমরা ডেভেলপ করতে চাচ্ছি। আমাদের কাছে প্যাথোজেনটার প্রোটিন স্ট্রাকচার বা সিকোয়েন্সটা এখনো নাই আর কি। হ্যাঁ, ধরো আমাদের কাছে শুধু হচ্ছে প্যাথোজেনটার হচ্ছে ডিএনএ সিকোয়েন্স আছে আর কি। ওকে, সে ডিএনএ সিকোয়েন্স থেকে প্রোটিন সিকোয়েন্স কি প্রেডিক্ট করা যায় সেটা ইউজ করা হয় ডেটাবেজ ইউজ করে। হ্যাঁ, সে ডেটাবেজ আছে যে ডিএনএ সিকোয়েন্সের করেসপন্ডিং প্রোটিন সিকোয়েন্সটা কি আর কি। ওকে, সো ফার্স্ট হচ্ছে ওই ডিএনএ সিকোয়েন্স থেকে প্রোটিন সিকোয়েন্সটা বের করে সেখান থেকে সেই প্রোটিন সিকোয়েন্সের উপর বেসড করে ডেটাবেজের সাথে কম্পেয়ার করে, ডেটাবেজে কি অলরেডি সেই নন সিকোয়েন্স গুলো আছে, এন্ড সিকোয়েন্স বলতে এখানে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স বলতেছি। হ্যাঁ, সেই নন সিকোয়েন্স পেপটাইড সিকোয়েন্স গুলো আছে যেগুলো হচ্ছে ওই এইচএল এর সাথে কি বাইন্ড করে। ঠিক আছে, ওকে। সো ওই আমাদের আননোন প্যাথোজেনের সিকোয়েন্সটা নোনগুলোর সাথে কম্পেয়ার করে তখন তারা এরকম একটা প্রেডিক্টেড সিকোয়েন্স দিতে পারে আর কি। ওকে, তবে যে বিভিন্ন মেথড আছে, বিভিন্ন মেথডে ডিফারেন্ট জিনিস টার্গেট করা হয়। মোটিভ বাইন্ডিং মোটিভ প্রেডিকশনের সময় বেসিক্যালি টার্গেট করা হয় অ্যাঙ্কর এবং অক্সিলারি অ্যাঙ্কর সিকোয়েন্স গুলোকে। ওকে, তবে এই মেথডের প্রবলেম আছে, একটা প্রবলেম হচ্ছে এই অ্যাঙ্করিং, মানে এটা এটা সায়েন্টিস্টরা ধারণা করতো যে অ্যাঙ্করিং বা অক্সিলারি অ্যাঙ্করিংরা একটা সিগনিফিকেন্ট ভূমিকা রাখে এই অ্যান্টিজেন গুলোর এমএসসির সাথে বাইন্ড করার ক্ষেত্রে। বাট দেখা গেছে অ্যাকচুয়ালি অত সিগনিফিকেন্ট না। মানে যদিও হচ্ছে অ্যাঙ্করিং এবং অথবা অক্সিলারি অ্যাঙ্করিং সিকোয়েন্স গুলো মানে পাওয়া যায়, বাট এগুলা অনলি 30% কেসে হচ্ছে এগুলা বেসিক্যালি হচ্ছে কিভাবে বলা যায়। ওকে, দাঁড়াও, ওকে, only about 30% of motif conforming peptides were actually binders। মানে হচ্ছে ধরো এই পেপটাইডের বা অ্যান্টিজেনের অ্যাঙ্করিং এবং অক্সিলারি অ্যাঙ্করিং সিকোয়েন্স একদম সাকসেসফুলি প্রেডিক্ট করা গেল আর কি, যেটা হচ্ছে এমএসসির সাথে ডেফিনেটলি কমপ্লিমেন্টারি আর কি। হ্যাঁ, সে এমএসসির সাথে বাইন্ড করবেই আর কি। কিন্তু দেখা গেছে শুধুমাত্র 30% কেসে ওই অ্যাঙ্করিং অক্সিলারি অ্যাঙ্করিং সিকোয়েন্সটা বাইন্ডিং এর জন্য কি বলা যায় যে কনফর্মিং হলেও রিয়েলি বাইন্ড করে না আর কি পুরো প্রোটিনটা। যদিও অ্যাঙ্করিং এবং অক্সিলারি অ্যাঙ্করিং সিকোয়েন্স বলতেছে যে সাকসেসফুলি অ্যাঙ্করিং হবে এমএসসির ওই জায়গায়, কিন্তু বাইন্ডিংটা হবে না আর কি। ওকে, সো এই জন্য দেখা যায় এই মেথডে মানে অ্যাঙ্করিং এবং অক্সিলারি অ্যাঙ্করদের উপর বেস করে পেপটাইডটা সিলেক্ট করা গেলেও এটা যে আসলেই বাইন্ড করবে এমএসসির সাথে তার চান্সেস কিন্তু অনলি 30% আর কি। ওকে, এটা হচ্ছে এই মেথডের একটা বড় প্রবলেম। এই মেথডটা এখন তেমন একটা ইউজ করা হয় না, এই মোটিভ বাইন্ডিং এই মেথডটা, যে বাইন্ডিং মোটিভ বেসড মেথডটা এখন আর তেমন একটা ইউজ করা হয় না। ওকে, তারপরে যেহেতু এটা একটা মেথড, সেটা থেকে আইডিয়া রাখাটা ভালো আর কি, তাহলে অন্য মেথড গুলো বোঝার জন্য ইজিয়ার হবে। স্যার হুম, স্যার yep। ডাটাবেসের যে কথাটা বলছেন অ্যাকচুয়ালি ডাটাবেসটা কিসের থেকে আসলে এখানে নোন ইনফরমেশন থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে কি যে অনেকে তো রিসার্চ করে, তারা রিসার্চের ডেটাটা গুলো সাবমিট করে। যে এই যে যেমন ধরো এনসিবিআই তে যে ধরো আমরা যদি ডিএনএ ডেটাবেস নিয়ে চিন্তা করি, ধরো এনসিবিআই তে কিন্তু ডিএনএ ডেটাবেস আছে, জিন আছে, জিনের সিকোয়েন্স আছে, জিনোমের সিকোয়েন্স আছে। এনসিবিআই এর আসলে সিকোয়েন্স গুলো কোত্থেকে আসছে? এগুলো তো নন সিকোয়েন্স না, যে এগুলো আসলে কোত্থেকে আসছে? অনেকেই কিন্তু হচ্ছে সিকোয়েন্স করতেছে, তারা হচ্ছে সিকোয়েন্স গুলো সেখানে কি করে সাবমিট করে। এই যে ধরো ফর এক্সাম্পল এই যে এখন বা ওয়ার্ল্ড ওয়াইড কোভিড-19 এ অনেক সিকোয়েন্স হচ্ছে না, বাংলাদেশে তো অনেক সিকোয়েন্স হচ্ছে। তো যখনই কোনো কেউ এরকম তোমার সিকোয়েন্স হচ্ছে করে, তখনই তারা হচ্ছে সেগুলো সাবমিট করে আর কি। ওকে, সেরকম তো ধরো বিভিন্ন ধরনের ডাটাবেস আছে, ধরো কেউ হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার নিয়ে কাজ করে আর কি, ধরো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বেস করে তারা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার বের করে। এরকম ডাটাবেস আছে যেখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স সাবমিট করা যায়, যেখানে আবার ধরো তোমার যে 3D স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা সাবমিট করা যায়। ওকে, বিভিন্ন ধরনের ডেটাবেস আছে আর কি।
তো শুরুতেই তো ডেটাবেস কিন্তু এত রিচ থাকে না। সায়েন্টিস্টরা কাজ করে, তারা তাদের কাজগুলা সাবমিট করে, এভাবে আস্তে আস্তে ডেটাবেস গুলা রিচ হয় আর কি। বুঝতে পারছো? জি স্যার। তো এই ক্ষেত্রে যেই ডেটাবেস গুলো ইউজ করা হয়, ধরো এই বেশ কয়েকটা আছে, এর মধ্যে ধরো এই যে, আচ্ছা এটা সাইপে কি কিছু একটা হবে, হ্যাঁ, এই ডেটাবেসে কিন্তু অলরেডি 7,000 এমএসসি অ্যালিলের সিকোয়েন্স দেওয়াই আছে। 7,000 এমএসসি অ্যালিলের সিকোয়েন্স মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আর কি, সেখানে অলরেডি আছে। তো সেখান থেকে হচ্ছে কম্বিনেশন করে কিন্তু এমএসসি অ্যালিলের সিকোয়েন্সটা বের করা যায় আর কি। ওকে, ওকে। আচ্ছা ধরো ওইখানে তো এখান থেকে তো এমএসসি অ্যালিলের সিকোয়েন্সটা বের করা যাবে, আর হচ্ছে আমরা যে অ্যান্টিজেনটা কম্পেয়ার করতে চাচ্ছি, সেটা তো আসলে আমাদের ডিএনএ সিকোয়েন্স থেকে আমরা সেটার পেতে পারবো, রাইট? কারণ আমাদের কাছে প্যাথোজেনিক ডিএনএ সিকোয়েন্স আছে, সেখান থেকে আছে আমরা সেটার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা বের করতে পারবো। দেন হচ্ছে আমরা ওই এইচএল এর সিকোয়েন্সের সাথে এটা কম্পেয়ার করে বাইন্ডিং মোটিভটা প্রেডিক্ট করতে পারবো আর কি। ওকে, বেশি ডিটেলস এর এগুলো দরকার নেই, মানে বাট অ্যাটলিস্ট প্লিজ ট্রাই টু গেট ওভারঅল আইডিয়া। কিন্তু সেই ওভারঅল আইডিয়া মানে ওভারঅল আইডিয়ার জন্য না, এর হচ্ছে গিয়ে লাইন বাই লাইন পড়া লাগবে, রিডিং এর মতো করে পড়ার পর এখানে অনেক টার্মিনোলজি আছে যেগুলো আসলে বোঝা সম্ভব না আর কি। বাট ট্রাই টু গেট দ্য মোস্ট ফ্রম ইট। কারণ ফিউচারে যারা এইসব নিয়ে কাজ করবা তাদের না তোমার এই বেসিক আইডিয়া গুলো থাকা উচিত আর কি। মানে তখন তোমরা অনেক ডিটেলসে যেতে পারবা, কিন্তু বেসিক আইডিয়া না থাকলে তখন আসলে বেশি ডিটেলসে বা ডিপে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, আমরা কিন্তু এখনো সিকোয়েন্স বেসড মেথডে আছি আর কি। মানে এক্ষেত্রে সিকোয়েন্সের সিমিলারিটির উপর বেস করে ডিএনএ, মানে যখনই সিকোয়েন্স বলতেছে আমাদের মাথায় না অটোমেটিকলি ডিএনএ চলে আসে। সো আপাতত সিকোয়েন্স বললে ডিএনএ বুঝবো না, বুঝবো হচ্ছে আমার অ্যাসিড আর কি। আচ্ছা, আমরা তো সিকোয়েন্স বেসড মেথডে আসছি, এর মধ্যে একটা নিয়ে আমরা কথা বললাম, সেটা হচ্ছে বাইন্ডিং মোটিভস। যে বাইন্ডিং মোটিভস প্রেডিক্ট করা আর কি। এবং বাইন্ডিং মোটিভস এর ক্ষেত্রে কোন সিকোয়েন্সগুলোকে টার্গেট করা হয়, যেগুলো হচ্ছে অ্যাঙ্কর বা অক্সিলারি অ্যাঙ্কর হিসেবে কাজ করে আর কি। ওকে, কিন্তু এই মেথডের প্রবলেম হচ্ছে অ্যাঙ্কর এবং অক্সিলারি অ্যাঙ্কর মিললেও দেখা যায় যে অনলি 30% কেসে তারা হচ্ছে কাজ করে, বাকিগুলো কাজ করে না। ওকে, তোমার এরকম অ্যান্টিজেনও পাওয়া গেছে যে অ্যান্টিজেন গুলো খুব ভালো ইমিউনোজেন আর কি, মানে টি সেলকে খুব ভালোভাবে তোমার ইনডিউস করতে পারে, কিন্তু যেগুলোর এই অক্সিলারি মানে অ্যাঙ্কর সিকোয়েন্স হচ্ছে নন কনফর্মিং আর কি। মানে অ্যাঙ্কর সিকোয়েন্স হচ্ছে এমএসসির সাথে ইয়ে করে না, মেলে না আর কি। বাট ইয়াকে খুব ভালো তারা ইমিউনোজেন হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে বাইন্ডিং ম্যাট্রিক্স। এই বাইন্ডিং ম্যাট্রিক্সও হচ্ছে তোমার ইয়ে আর কি, সিকোয়েন্স বেসড মেথডের আর একটা ওয়ে প্রেডিক্ট করার। ওকে, আচ্ছা, বাইন্ডিং ম্যাট্রিক্সে যে কাজটা করা হয়, তোমার ধরো হচ্ছে যে নোন সিকোয়েন্স আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করা হয় কি, আচ্ছা এটার কমপ্লেক্সিটিটা আরেকটু দেখি, একটু সহজ করা যায় কিনা। আমাদের এই ক্ষেত্রে মানে আমরা যখন টি সেল বেসড অ্যান্টিবডি মানে টি সেল ভ্যাকসিন ডিজাইন করতে চাই, আমাদের আসলে কি কোন অ্যান্টিজেনটা লাগবে যেটা হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করে। এখন এমএসসি কোনটা আছে পার্সনের মধ্যে, সেটার কিন্তু আবার প্রবাবিলিটি অনেক বেশি, মানে সেটা বিভিন্ন ধরনের এমএসসি থাকতে পারে আর কি। আচ্ছা, এমএসসি না বলে এমএসসি হচ্ছে তো ওই ফাইনাল প্রোটিনটা, এটা কোড হয় করতে হবে। এটা এমএসসির সিকোয়েন্স কি হবে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কি হবে, সেটা তো ডিপেন্ড করতেছে আসলে জিনের, ওই এইচএল এর জিনের উপর, কারণ এইচএল এর জিন থেকে এমএসসিটা কোড হয় আর কি। তো ডিফারেন্ট পার্সনে হচ্ছে কোন এই এইচএল এর সিকোয়েন্স কি হবে, সেটার অসংখ্য প্রবাবিলিটি আছে আর কি। 7,000 এলিল অলরেডি নোন,
সেই 7000 এলিল বিভিন্ন কম্বিনেশনের থেকে অসংখ্য এইচএলএ সিকোয়েন্স এলিল থাকতে পারে আর কি, ডিফারেন্ট এইচএলএ এলিল হতে পারে। ওকে, সো বেসিক্যালি এই ইয়েগুলো, এই ডেটাবেসগুলোতে যে কাজটা করা হয় যে এমএসসি এলিলের সিকোয়েন্সটা কি হবে, মানে প্রবাবল সিকোয়েন্স কোনগুলা, সেগুলাও হচ্ছে প্রেডিক্ট করা হয় আর কি। ঠিক আছে, কারণ আসলে তো কম্পেয়ার করতে হবে যে আমার 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 কাছে ধরা প্যাথোজেনের সিকোয়েন্সটা আছে, সেটা হচ্ছে মানে এই ব্যাপারগুলো না খুব সিম্পল হতো ধরো হচ্ছে যে দুনিয়ার সব মানুষের মধ্যে, যে বা অথবা ধরো বাংলাদেশের সব মানুষের এইচএলএ ধরো 6 ধরনের এইচএলএ আছে, এইচএলএ অ্যালিল পাওয়া যায় বাংলাদেশের সব মানুষের মধ্যে, তাহলে ব্যাপারটা খুব সিম্পল হতো আর কি, কারণ আমাদের এইচএলএ সিকোয়েন্সটা ফিক্স। ঠিক আছে, 6 ধরনের এইচএলএ আছে আর কি। সো তখন হচ্ছে ওই এন্টিজেনের সিকোয়েন্স থেকে প্রেডিক্ট করা যে ঠিক আছে 6 ধরনের এমএসসির সাথে কোন এন্টিজেনের কোন অংশটা বাইন্ড করবে, ওকে, প্রেডিক্ট করাটা ইজি। এখন এক্ষেত্রে এইটা তো আবার ফিক্স না, কোন মানুষের মধ্যে কোন এলিলটা আছে এটা মানে বের করতে গেলে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে সবার হচ্ছে সিকোয়েন্স করতে হবে, হোল জিনোম সিকোয়েন্স করতে হবে আর কি। এখন স্টিল না, এটা তো আসলে সম্ভব না, এখন হচ্ছে প্রেডিক্টই করা হয় আর কি। ওকে, ধরো থিওরিটিক্যালি এই ব্যাপারগুলো ধরো ধরো এরকম যে আমরা খুবই মানে সায়েন্স ফিকশনের যুগে আছি, আমাদের হচ্ছে ওই হোল জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে পানি ভাতের মতন। এখন ধরো বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি সব মানুষের হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং জানা আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে সবার আসলে ওই এই ছেলেটাও জানা থাকতো, ব্যাপারগুলো অনেক সিম্পল হয়ে যেত, হয়তো বা ভবিষ্যতে ব্যাপারগুলো সিম্পলই হবে আর কি। ওকে, সো ধরো এখন সবার সিকোয়েন্স জানা, সবার এইচএলএ সিকোয়েন্সও জানা, সো এখন হচ্ছে কেউ ভ্যাকসিন ডিজাইন করতে চাচ্ছে, অলরেডি নোন আর কি, সেখান থেকে সিকোয়েন্সটা বের করা ইজিয়ার হতো আর কি। কিন্তু যেহেতু জানা নাই, সো এখন যদি ধরো তুমি একটা ভ্যাকসিন ধরো ডিজাইন করতে চাচ্ছ, এবং ভ্যাকসিন ডিজাইনের ক্ষেত্রে অন্যতম একটা জিনিস কি যে এখন তুমি ভ্যাকসিন ডিজাইন করলে সেটা 5 জনের মধ্যে কাজ করে, বাকি 95 জনে কাজ করে না, তাইলে তো আসলে হবে না। সো ভ্যাকসিন হচ্ছে এমন হওয়া উচিত যেটা মেজরিটি মানুষজনের মধ্যে কি করবে, ইমিউনিটি ইন্ডিউস করবে, মানে মেজরিটি মানুষজনের জন্য এটা কাজ করবে আর কি। ওকে, সো এই টি সেল ভ্যাকসিন ডিজাইন করতে গেলে এই টি সেল ভ্যাকসিনটাকে কি করতে হবে, এই অ্যান্টিজেনটাকে তো হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করতে হবে। সো এখানে কিন্তু এমএসসির সিকোয়েন্সের ব্যাপারটাও আছে আর কি। ওকে, সো এই ক্ষেত্রে প্রেডিকশনটা কিন্তু শুধু এইটাই করা হচ্ছে না যে আমার প্যাথোজেনের কোন অংশটা হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করবে, সেম কিন্তু এমএসসি সিকোয়েন্সটাকেও প্রেডিক্ট করা হচ্ছে আর কি। ওকে, ওকে, আচ্ছা, বাইন্ডিং মোটিভস তো গেছে, এটা হচ্ছে বাইন্ডিং ম্যাট্রিক্স। বাইন্ডিং ম্যাট্রিক্সের ক্ষেত্রে আচ্ছা, ও একটা জিনিস মানে একটু মিস করে গেছি, এই ক্ষেত্রে টোটাল দেখবো যে 9টা আছে, এই ক্ষেত্রে দেখবো যে টোটাল 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। 9টা কেন? কারণ ওই যে মনে হয় প্রথমে বলছিলাম যে এমএসসি তে যে বাইন্ড করে অ্যান্টিজেনটা, এই বাইন্ডিং সিকোয়েন্সটা আসলে 9টা আর কি। 9টা অ্যামাইনো অ্যাসিড মিলে এই বাইন্ডিং সিকোয়েন্সটা হয় আর কি। ওকে, তো বেসিক্যালি 9টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সই প্রেডিক্ট করা হয় আর কি, যে কোন সিকোয়েন্সটা হলে তারা পারফেক্টলি বাইন্ড করবে একটা একটার সাথে। ঠিক আছে, বাইন্ডিং ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয়, মানে যে নোন ডেটাবেস গুলো আছে, নোন ডেটাবেস গুলোর থেকে প্রেডিক্ট করা হয় যে কোন পজিশনে কোন অ্যামাইনো অ্যাসিডটা সবচেয়ে বেশি। ধরো ফর এক্সাম্পল ওই যে ডেটাবেস থেকে এমএসসির বাইন্ডিং যে সিকোয়েন্সটা, হ্যাঁ, এমএসসির আচ্ছা, যেটা হচ্ছে ধরো টোটাল তো 9টা সিকোয়েন্স আছে এখানে, মানে 9টা সিকোয়েন্স মিলে তো হচ্ছে বাইন্ডিং মোটিভটা তৈরি করে আর কি, মানে যেখানে হচ্ছে বাইন্ড করবে অ্যান্টিজেনটা। সো যে নোন ডেটাবেস আছে, নোন ডেটাবেস থেকে দেখা হয়, মানে বেসিক্যালি নোন ডেটাবেস থেকে এই সিকোয়েন্সটা প্রেডিক্ট করা হয় কিভাবে, যে নোন ডেটাবেসে তো আছে যে ঠিক আছে এই প্রোটিন সিকোয়েন্সটা এমএসসির সাথে বাইন্ড করে, এই প্রোটিন সিকোয়েন্সটা এমএসসির সাথে বাইন্ড করে। সো দেখা হয় যে 1 নম্বর পজিশনে কোন অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে বেশি আছে, মানে যে বিভিন্ন যে পেপটাইড গুলো আছে তাদের 1 নম্বর পজিশনে কোন অ্যামাইনো অ্যাসিডটি সবচেয়ে বেশি আছে। ওকে, 2 নম্বর
2 নম্বর পজিশনে কোনটা বেশি আছে, 3 নম্বর পজিশনে কোনটা বেশি আছে। সো এর উপর বেস করে স্কোর করা হয় যে কোন পজিশনে কোন অ্যামাইনো অ্যাসিডটা সবচেয়ে বেশি থাকে আর কি। সো যেটা সবচেয়ে বেশি থাকে তার ধরো স্কোর সবচেয়ে বেশি, তো সেই বেসড করে এই সিকোয়েন্সটা তৈরি করা হয় আর কি। ওকে, সো ডিটেলস ম্যাথামেটিক্যাল মডেলস আসলে আমাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট, এগুলো হচ্ছে পুরো স্ট্যাটিস্টিক্স এর জিনিস আর কি। বাট অ্যাটলিস্ট একটু আমাদের মাথায় থাকা ভালো যে এখানে কি করা হয় যে কোন অ্যামাইনো অ্যাসিডটা সবচেয়ে বেশি থাকে কোন পজিশনে, যে সবচেয়ে বেশি থাকে সে হচ্ছে তার স্কোর আজকে বেশি আর কি। তো সবচেয়ে বেশি থাকে মানে কি যে যে অনেকটা নন সিকোয়েন্স অলরেডি আমরা জানি পেপটাইডের বা এমএসসি আর কি। ওকে, সো নন ইনফরমেশনের অনুযায়ী 1 নম্বর পজিশনে কোন অ্যামাইনো অ্যাসিড গুলো ইউজুয়ালি বেশি থাকে আর কি। ঠিক আছে, তার উপর বেস করে স্কোরিং করা হয়, স্কোরিং করে এই 9টা সিকোয়েন্স প্রেডিক্ট করা হয় আর কি। সেটাতে গেল বাইন্ডিং ম্যাট্রিক্স। এই মেথডগুলো এখন না অত ওইভাবে ইউজ করা হয় না। আচ্ছা, এরপর হচ্ছে ডিসিশন ট্রি। আচ্ছা, এই ডিসিশন ট্রি, তারপরে হচ্ছে ডিসিশন ট্রি বোঝা না, এটা খুবই ভেরি ডিফিকাল্ট ফর আস। এটা কমপ্লিটলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল উপর বেস করে। হ্যাঁ, এবং এটা হচ্ছে পুরোপুরি এই বিগ ডেটা নিয়ে এখানে যদি কেউ কাজ করে থাকো তারা হয়তো বা বুঝবো আর কি। হ্যাঁ, বিগ ডাটা অ্যানালাইসিস করার সময় যেই ধরনের ইয়ে ইউজ করা হয়, অ্যালগোরিদম ইউজ করা বা ম্যাথামেটিক্যাল মডেল ইউজ করা হয়, সেই অনুযায়ী এটা সেট করা আর কি। হ্যাঁ, সো লেটস স্কিপ ইট। এবং এই চ্যাপ্টার পড়ার সময় না তোমাদের মনে হবে যে আমাদের এডুকেশন সিস্টেমের কিছু ফাঁক দেখতে পারবা আর কি। টু বি ফ্র্যাঙ্ক, ধরো আমি নিজে তো হচ্ছে ধরো মাইক্রোবায়োলজির স্টুডেন্ট ছিলাম, তোমরা মাইক্রোবায়োলজি পড়তেছো, বাট আমরা এই আন্ডারগ্রেডে যে ধরনের কোর্সেস পড়ি সেই ধরনের কোর্স পড়ে না এই ধরনের জিনিস নিয়ে কাজ করে। এই ধরনের জিনিস নিয়ে কাজ করা মানে বলতেছি কি, ধরো তুমি ফর এক্সাম্পল এই ধরনের মেথড নিয়ে কাজ করতে চাও, ইটস ডিফিকাল্ট। কারণ এই ধরনের মেথড নিয়ে কাজ করতে গেলে ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এর ইন ডেপথ নলেজ দরকার আর কি। তো হতাশ হওয়ার কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা হচ্ছে এন্ড ইউজার আর কি। এন্ড ইউজার মানে ধরো আমরা তো প্রচুর ব্লাস্টিং করি আর কি, যে জিনোম এডিটিং যদি আমাদের করতে হয় আমাদের প্রচুর এরকম এই ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করতে হবে। তো বেসিক্যালি হচ্ছে তখন আমরা বায়োইনফরমেটিক্স টুলগুলো জাস্ট ইউজ করি আর কি। ওই টুলগুলো আন্ডারলাইং অ্যালগরিদম নিয়ে আমাদের অত বেশি ঘাটাঘাটি করতে হয় না আর কি। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। এনিওয়ে, আচ্ছা, এই আরেকটা মেথড আছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর কি। হ্যাঁ, এইটা আমাদের একটু ধারণা থাকা ভালো। এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা এই আগের যে মডেলগুলো আছে না এগুলোর থেকে মাছ বেটার। সো দেখা যায় আগের মডেলগুলো এখন না তেমন একটা ইউজ করা হয় না। তোমরা যদি ধরো এই যে এই মোটিভ বাইন্ডিং মোটিভ প্রেডিকশনের এই ওয়েবসাইটে যাও, দেখবা যে 2012 এর পরে এই ওয়েবসাইটটা আর কোনো ইয়েই হয়নি, মানে এই ডেটাবেসটা আর কোনো আপডেট হয়নি 2012 এর পরে। কারণ হচ্ছে এই মেথডগুলো তেমন একটা ইউজ হয় না এখন, তাদের সেন্সিটিভিটির কারণে আর কি। কারণ বাইন্ডিং মোটিভস এর ক্ষেত্রে দেখা যায় অনলি 30% ক্ষেত্রে কারেক্ট হয় আর কি। ওকে, তো সেই তুলনায় আর্টিফিশিয়াল যে নিউরাল নেটওয়ার্ক এই মেথডটা বাকিগুলোর থেকে বেটার আর কি। সো এখন বেসিক্যালি মানে সিকোয়েন্স বেসড প্রেডিকশন যারা করে তারা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মেথডটাই মেইনলি ইউজ করে। ওকে, যেটাকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলা হয় কেন, এটা একটা ম্যাথামেটিক্যাল মডেল আর কি। হ্যাঁ, যে মডেলের উপর বেস করে প্রেডিক্ট করা হয়। এই মডেলটা তৈরি করা হয়েছে আমাদের যে হিউম্যান নিউরন যে সেল যেভাবে কাজ করে সেটার উপর বেস করে আর কি। যে একটা নিউরন মাল্টিপল নিউরনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে সেটার উপর বেস করে হচ্ছে এই ম্যাথমেটিক্যাল মডেলটা তৈরি করা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের নিউরন আসলে ঠিক এক্সাক্ট কিভাবে কাজ করে এই নলেজটা কিন্তু জানা নাই আর কি। সো মোটামুটি ওই যে ভেগ নলেজ আছে সেই ভেগ নলেজের উপর বেস করে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা মডেলটা দাঁড় করানো আর কি। হ্যাঁ, আর এই যে বিভিন্ন মডেলগুলো আছে না
এই কাজগুলো করে বেসিক্যালি স্ট্যাটিস্টিশিয়ান, এই মডেলগুলো তৈরি করে আর কি। হ্যাঁ, এবং এই মডেলগুলো কিন্তু এই ব্যাপারটা কিন্তু এরকম না এই মডেল শুধুমাত্র বায়োলজিতে ইউজ করা হয় আর কি। এখন তোমার মাঝে মাঝে শুনবো তোমরা এই কথাটা যে বিগ ডেটার যুগ চলতেছে আর কি, স্পেশালি অনলাইনের যুগে বিগ ডেটা সায়েন্টিস্টদের বা ডেটা সায়েন্টিস্টদের বিশাল ডিমান্ড আর কি। ধরো এই যে গুগল বা অ্যামাজনের ওয়েবসাইট যদি অ্যামাজনের ওয়েবসাইটটা না খুবই ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট। তুমি অ্যামাজনে ধরো একটা জিনিস কিনতে ঢুকবা, বেশিরভাগ ক্ষেত্রে হবে তুমি না একটার সাথে আরো কিছু জিনিস খুঁজে বের মানে কিনে বের হবে অ্যামাজন থেকে, এটা খুব কমন হয়। অ্যামাজনে খেয়াল করে দেখছো এই কাজটা? না অ্যামাজনে কি শপিং করা হয় তোমাদের, মানে বাংলাদেশে একটু কম করা হয়? অ্যামাজন তো স্যার ইউজ হয় না স্যার। ওকে, আচ্ছা, বা বাংলাদেশে হয় না তো বিদেশে গেলে অ্যামাজনই সারাদিন অ্যামাজনই গুতাতে থাকবে আর কি। অ্যামাজনে যখনই তুমি যাবা, মানে ধরো তুমি একটা জিনিস খুঁজতেছো, এদের না ব্যাপারটা কিছু প্রেডিকশন, এগুলো কিন্তু অ্যালগরিদম আছে। ধরো বিভিন্ন অনলাইন শপ আছে, তুমি সব শপে একই জিনিস দিয়ে সার্চ করবে, একই জিনিস আসবে না। তারপর ধরো এই যে সার্চ ইঞ্জিন আছে না, গুগল, তারপরে ইয়াহু সার্চ ছিল, এখন তো ইয়াহু আর কি ইউজ হয় না। একই জিনিস তুমি বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ দিবা, রেজাল্ট কিন্তু সেম হয় না। কারণ কি? কারণ আন্ডারলাইং অ্যালগরিদমটা ডিফারেন্ট আর কি। ওকে, এরকম এই অনলাইন ওয়েবসাইট গুলো, এদের না অ্যালগরিদম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। সেই জন্য দেখা যায় যে আমরা হয়তো বা একই জিনিস খুঁজতেছি, কিন্তু এক অনলাইন শপে এক ধরনের জিনিস আসতেছে, আরেক অনলাইন শপে আরেক ধরনের জিনিস আসতেছে, অ্যালগরিদম আলাদা হয় আর কি। তো অ্যামাজনের ক্ষেত্রে এদের অ্যালগরিদম অতি ভালো। কিভাবে অ্যালগরিদম কাজ করে আমি তো জানি না আর কি। হ্যাঁ, বাট তারা না বেসিক্যালি প্রেডিক্ট করে বেসড অন আওয়ার বিহেভিয়ার। এটা সবই কিন্তু ফ্যাক্টর, এই যে বিহেভিয়ারে যে বেসড অন আওয়ার বিহেভিয়ার, তারা হচ্ছে প্রেডিক্ট করতে পারে আমি আসলে কোন জিনিসটা খুঁজতেছি। এবং দেখা যাবে কি, ধরো তুমি একটা জিনিস সার্চ করলা, অনেকগুলো অপশন আসে, তুমি ওখান থেকে একটা চুজ করলা, ঠিক আছে এটা আমি কিনবো, নিজ দিয়ে না আর সাজেস্ট করতে থাকে যে যারা এটা কিনছে তারা এটাও কিনছে, এবং তুমি অনেক সময় দেখবে যে তোমার মনে হবে যে এটাও তো দরকার, কিনে ফেলি আর কি। বিগ ডাটার দিয়ে বেসিক্যালি যে কাজটা করা হয়, প্রেডিকশন গুলো করা হয়। এই বায়োলজির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম, এখানে হচ্ছে প্রেডিক্টই করা হয়। মানে ধরো ফর এক্সাম্পল এখানে আমরা আমরা কি করার চেষ্টা করতেছি, আমরা হচ্ছে ওই অ্যান্টিজেনটা খুঁজে বের করার চেষ্টা করতেছি যেটা হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করবে আর কি। হ্যাঁ, মানে এই এমএসসি আর অ্যান্টিবডি এই দুইটা সিকোয়েন্সের উপর বেস করে আমরা হচ্ছে বেস্ট সিকোয়েন্সটা বের করার চেষ্টা করতেছি আর কি। এটা তো প্রেডিক্টই করা আর কি। এবং এক্ষেত্রে কিন্তু বেসড অন বিহেভিয়ারই প্রেডিক্ট করা হয়। এখানে বিহেভিয়ার গুলা কি, এখানে বিহেভিয়ার গুলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আর কি, যে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের সময় যে বিভিন্ন বিষয়গুলো থাকে, যে চার্জ কেমন, ফ্রি এনার্জির অবস্থা কিরকম, চার্জ কেমন, কোন সিকোয়েন্সটা বেশি বাইন্ড করে, পাওয়া গেছে যে নন ডেটা যে কোনগুলো বেশি বাইন্ড করে, কোন ওরিয়েন্টেশনে থাকলে বেটার বাইন্ডিং হয়, এগুলোর উপর বেস করে কিন্তু প্রেডিক্ট করা হয় আর কি। ওকে, সো আগের যে মেথড গুলো, ধরো এই যে ফার্স্ট যে ছিল মোটিভস বাইন্ডিং, সরি ধরো এই যে মোটিভ বাইন্ডিং, বাইন্ডিং মোটিভস এবং হচ্ছে বাইন্ডিং ম্যাট্রিসেস, এই জিনিসগুলোর না স্পেসিফিসিটি খারাপ হচ্ছে, কারণ এগুলার ক্ষেত্রে আহ, কি বলা যায়, মানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা উপর বেস করে সার্চটা করা হয়, এই ক্যারেক্টারিস্টিক এই ফ্যাক্টরস গুলোর কম আর কি, ভেরিয়েবল অনেক কম ইউজ করা হয়। কারণ এটার ক্ষেত্রে ধরো বাইন্ডিং মোটিভস এর ক্ষেত্রে জাস্ট কি দেখা হয়েছে, অ্যাঙ্কর এবং অক্সিলারি অ্যাঙ্কর গুলার সিকোয়েন্স, ওর উপর বেস করে, বাকি কোনো কিছুই কিন্তু এখানে আর কনসিডার করা হয়নি, হয় না আর কি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোন পজিশনে নন ডাটাবেজ অনুযায়ী কোন অ্যামাইনো অ্যাসিড গুলো বেশি থাকে আর কি। ওকে, তার উপর বেস করে সো আদার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা হয় না দেখে এগুলো খুব একটা কাজ করে না আর কি। কিন্তু নিউরাল নেটওয়ার্কের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। ওকে, কিভাবে দেখি দেখো, টু অ্যাপ্লাই এএনএন, এএনএন হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল মডেল, দিস ম্যাথমেটিক্যাল মডেল ইজ বেসড অন আওয়ার নিউরোনাল সিস্টেম।
Okay, so to apply ANNs for MSC ligand prediction, মানে MSC ligand মানে ওই অ্যান্টিজেনটা, ওই পেপটাইডটা যেটা MSC এর সাথে বাইন্ড করবে। For MSC ligand prediction, the first step is to extract features from the sequence dataset and convert them into a series of numerical descriptions. সো আমাদের যে সিকোয়েন্স আছে, হ্যাঁ, সিকোয়েন্স থেকে হচ্ছে আমাদের ফিচার গুলো বের করতে হবে। এখানে ফিচার বলতে তারা কি বোঝাচ্ছে? সো example features could be the physiochemical properties of amino acids such as composition, charge, hydrophobicity, polarity, volume. এগুলো আর কি এই ফিচার্স এর উপর বেস করে, কারণ এই ফিচার্স গুলো কেন ইম্পর্টেন্ট? আচ্ছা, তোমাদের তো যে ওই প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের কথা মনে থাকে, প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের ক্ষেত্রে যে একটা প্রোটিন যে একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, BCS2O2 তে এগুলো কিছু ছিল না, যে চার্জ কেমন, ছিল না? হ্যাঁ, ওই জিনিস কিন্তু, হ্যাঁ, খেয়াল করে দেখো যে হাইড্রোফোবিসিটি, যে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, একটা প্রোটিন যখন একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, এই সবগুলোই তো থাকে না, পোলারিটি কেমন, তারপরে চার্জ কেমন, হাইড্রোফোবিসিটি, হাইড্রোফিলিসিটি, ওকে, কম্পোজিশন, এই সবগুলোই তো আসলে থাকে আর কি। সো নিউরাল, এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে কি করা হয়, এখন সিকোয়েন্স থেকে এই জিনিসগুলো আমরা এক্সাক্টর বের করতে পারবো বা প্রেডিক্ট করতে পারবো, ঠিক আছে? প্রেডিক্ট করে ধরো এই ইনফরমেশন গুলো প্রেডিক্ট করা হয় আর কি, এবং প্রেডিক্ট করার পরে এই ইনফরমেশন গুলোর উপর বেস করেই কম্পেয়ার করা হয় যে তোমার ওই এমএসসি লাইগেন্ডটা খোঁজা হয়, মানে কোন অ্যান্টিজেনটা এমএসসির সাথে অপটিমালি বাইন্ড করতে পারে আর কি। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিনিস কম্পেয়ার করা হয় আর কি, যে মোটামুটি হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপর বেস করে মোটামুটি একটা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন, কারণ এখানে তো প্রোটিন প্রোটিনের ইন্টারাকশন হচ্ছে, এমএসসি একটা প্রোটিন, যে লিগ্যান্ডটা বাইন্ড করতেছে সেও একটা প্রোটিন আর কি, ঠিক আছে? যে এবং এই প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের ক্ষেত্রে যত ধরনের ফিচার্স ইনভলভ, মোটামুটি সবগুলো কি এখানে কনসিডার করা হয় আর কি। ওকে, এবং তার উপর বেস করে দেখা হয় যে কোন সিকোয়েন্স গুলো হচ্ছে বেস্ট ফিট, যে ওই এমএসসির সাথে কোন লাইগ্যান্ডটা হচ্ছে বেস্ট কি বলে বাইন্ড করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু কি মাথায় রাখি, কারণ ব্যাপারটা কি, ধরো এই তোমরা ভ্যাকসিন নিয়ে যারা কাজ করবা তারা না এই জিনিস মানে রিসার্চ করবে, এই এই জিনিস তোমরা ইউজ করবা, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করবা আর কি। সো বেসিক্যালি ধরো আমরা ইন্ড ইউজার হিসেবে কি করব, এই যে অনেকগুলো ডাটাবেজ আছে, হ্যাঁ, মেট এমএস সিপ্যান, মেট এমএস সি2প্যান, ওকে, এই ডাটাবেস গুলোর উপর ইউজ করে আমরা বেসিক্যালি জাস্ট আমরা হচ্ছে আমাদের কাছে সিকোয়েন্স থাকবে, আমরা সিকোয়েন্স দিয়ে দিব, আমাদের কোয়েরি সিকোয়েন্স, এই ডাটাবেস গুলো হচ্ছে তাদের মতো অ্যানালাইসিস করে আমাদেরকে হচ্ছে রেজাল্টটা জানাই দিবে আর কি। বাট আমাদের একটু মাথায় থাকা ভালো, মানে একটু জেনে থাকা তো ভালো, যে বেসিক্যালি যে ধরো আমি যখন এই ওয়েবসাইটটা ধরে ইউজ করতেছি, সে আসলে কিসের বেসিসে ওই প্রেডিক্ট করতেছে, এই বেসিসে প্রেডিক্ট করতেছে, যে প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের ক্ষেত্রে যে ফিচার্স গুলো থাকে সেই ফিচার্স গুলোর উপর বেস করে। ওকে, এই জন্য না এই ডেটাবেস, এই তোমার এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ডেটাবেস গুলা আপডেট ভালো হচ্ছে, কারণ হচ্ছে এই মেথড গুলো বেশি ইউজ হয় এখন, আগের মেথড গুলো ওগুলো তেমন একটা ইউজ হয় না, ওগুলো হচ্ছে ওই লিমিটেশনের কারণে আর কি। ওকে, তারপর আরো কি কি আছে জানি, সাপোর্ট ভেক্টর, মেশিনস, হিডেন মার্কভ মডেল, এগুলোর আমাদের দরকার নেই, এগুলো পুরো স্ট্যাটিস্টিক্যাল মডেল, এগুলো আমরা বুঝবো না, এবং এই মডেলগুলো এখন তো আমরা ইউজও হয় না, এখন বেশি ইউজ হয় তোমার এই সিকোয়েন্স বেসড প্রেডিকশনের জন্য এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটি বেশি ইউজ হয় আর কি। ওকে, আচ্ছা, এটা গেল
আচ্ছা, এতক্ষণ তো আমরা ছিলাম সিকোয়েন্স বেসড মেথড আর কি, মানে সিকোয়েন্সের উপর বেস করে। এখানে সিকোয়েন্স কিন্তু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপর বেস করে প্রেডিক্ট করা হয় ওই লাইগ্যান্ডটা আর কি। লাইগ্যান্ড মানে ওই অ্যান্টিজেনটা, মানে সেই পেপটাইডটা যেটা হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করবে আর কি। এমএসসি বাইন্ডিং লাইগ্যান্ড, এমএসসি বাইন্ডিং পেপটাইড, এমএসসি বাইন্ডিং অ্যান্টিজেন, যেভাবেই বলে একই কথা। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা মেথড, যে মেথডে স্ট্রাকচার বেসড মেথড আর কি, মানে ওইটার ক্ষেত্রে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে প্রেডিক্ট করার চেষ্টা করা হতো, কিন্তু এখানে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। ওকে, কারণ আলটিমেটলি তো আসলে স্ট্রাকচারটা গিয়ে বাইন্ড করে, মানে প্রোটিন প্রোটিন ইন্টারঅ্যাকশনে তো দুইটা স্ট্রাকচারই আসলে বাইন্ড করতেছে, দুটো প্রোটিন স্ট্রাকচার বাইন্ড করে। তো এই ক্ষেত্রে প্রেডিক্ট করা হয় স্ট্রাকচারের উপর বেস করে, এবং স্ট্রাকচারের উপর বেস করে প্রেডিক্ট করা বেশ কিছু মডেল আছে। প্রোটিন কি জানি, প্রোটিন থ্রেডিং হচ্ছে একটা, তারপরে হচ্ছে হোমোলজি মডেলিং, মলিকুলার ডকিং। এই মলিকুলার ডকিং শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ মলিকুলার ডকিং খুব ফেমাস মেথড, এখন প্রচুর ইউজ করা হয় আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে এই বেসিক্যালি তিনটা মেথডই আছে স্ট্রাকচার বেসড প্রেডিকশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে প্রোটিন থ্রেডিংটা একটু, প্রোটিন থ্রেডিং আসলে কি করা হয় দেখি। Protein threading or side chain conformational search is a method commonly used for fold recognition. So the basic idea of this method is to compare a target MSC peptide sequence against a library of known structure and see how well each potential structure would fit the sequence. The protein threading basically হচ্ছে a fold recognition, এই ক্যারেক্টারিস্টিক্স বা এই ফিচারটা আসলে ইউজ করা হয়। ওকে, তো ফোল্ড রিকগনিশন কি? ধরো অনেক প্রোটিনে 3D স্ট্রাকচারটা আমরা জানি আর কি, হ্যাঁ, এবং ডেটাবেজে এই 3D স্ট্রাকচার সাবমিট করাও আছে, এবং ডেটাবেজে এই 3D স্ট্রাকচারও সাবমিট করা আছে যে কোন, মানে পেপটাইডের 3D স্ট্রাকচার কিরকম হলে এমএসসির 3D স্ট্রাকচারের সাথে বাইন্ড করে আর কি। এগুলো তো এই ডেটাবেজে ইনফরমেশন গুলো আছে, আর সব তো নাই, যতগুলো এখন পর্যন্ত বেরোচ্ছে সেগুলো আছে আর কি। মানে ডেটাবেজে তো এমএসসি 3D স্ট্রাকচারও আছে, এই প্রোটিনে মানে অ্যান্টিজেনের 3D স্ট্রাকচারও আছে। সো কোন এই 3D স্ট্রাকচার কোনটার সাথে বাইন্ড করে অপটিমালি, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো ডেটাবেজে আছে। ওকে, সো এই ক্ষেত্রে কি করা হয়, ধরো আমাদের আননোন একটা সিকোয়েন্স আছে, মানে আমাদের ধরো এই প্যাথোজেনের সিকোয়েন্স, প্যাথোজেন আছে যেটার জন্য মানে আমাদের কাছে প্যাথোজেন আছে, হ্যাঁ, প্যাথোজেনের সিকোয়েন্স আছে। তো সেখান থেকে আমরা এই মেথডে প্রোটিন থ্রেডিং মেথড ইউজ করে আমাদের ওই অ্যান্টিজেনটা বের করতে চাচ্ছি আর কি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আচ্ছা আচ্ছা, ফোল্ড রিকগনিশনটা কোত্থেকে আসে? ওই যে বললাম যে ওই ইনফরমেশনটা আছে, যে কিছু জানা আছে যে কোন 3D স্ট্রাকচারটা এমএসসির সাথে, কোন এমএসসি কোন 3D স্ট্রাকচারের সাথে বাইন্ড করে। 3D স্ট্রাকচার মানে কি? বেসিক্যালি এই 3D স্ট্রাকচার কোত্থেকে আসে প্রোটিনে? ফোল্ডিং এর কারণে না? মানে একটা কি, শুরুতে তো শুধু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা হচ্ছে কি প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, সেখান থেকে সেকেন্ডারি হয়, তারপর হচ্ছে প্যাচ খেয়ে টারশারি হয়। এই প্যাচ খাওয়াটা আসলে কি, এটা তো হচ্ছে ফোল্ডিং, রাইট? এই জিনিসটাকে তো ফোল্ডিং বলা হয়, যে মেথডে ওই প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড চেইনটা হচ্ছে এরকম ভাঁজ হয়ে ফোল্ড করে টাস 3D স্ট্রাকচারটা দেয় আর কি। ওকে, সো আমরা যেহেতু বলতেছি যে আমরা 3D স্ট্রাকচার, অনেক ডেটাবেজে অনেক নন 3D স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করে আর কি। হ্যাঁ, এখন আমাদের কাছে এখন প্যাথোজেনের সিকোয়েন্স আছে, হ্যাঁ, মানে আমি এখনো জানি না যে এটার আসলে পুরো প্রোটিন স্ট্রাকচার তো জানি না আমরা, তো আমাদের প্যাথোজেনের সিকোয়েন্স থেকে আমরা তো হচ্ছে ওই প্রোটিন 3D সিকোয়েন্স এগুলো আমরা হচ্ছে বের করতে পারি আর কি, ডেটাবেজ ইউজ করে আর কি। সো বের করার পরে তখন আমরা হচ্ছে ওই নোন গুলার সাথে কম্পেয়ার করবো যে কোনটা 3D স্ট্রাকচারের সাথে আমারটা 3D স্ট্রাকচার মেলে। ওকে, সো এই কম্পেয়ার করে কিন্তু আমরা বের করতে পারবো, ওকে ঠিক আছে, যে আমাদের প্যাথোজেনের কোন 3D স্ট্রাকচারটা হচ্ছে এমএসসির সাথে বাইন্ড করবে আর কি। ঠিক আছে, সো
সো যদি আমরা সেটা বের করতে পারি তখন তো আসলে আমাদের 3D স্ট্রাকচার বের করলে সেখান থেকে তো আমরা আসলে এই সিকোয়েন্সটা পেয়ে যাবো আর কি, আমাদের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা। ওকে ওকে আচ্ছা, এটাতে গেল প্রোটিন থ্রেডিং, আর একটা হচ্ছে হোমোলজি মডেলিং আর কি, ঠিক আছে। আচ্ছা, হোমোলজি মডেলিং এর ক্ষেত্রেও মেইন ব্যাপারটা অনেকটা এটার মতনই, যে আমাদের যে হচ্ছে যে তোমার নোন যে 3D স্ট্রাকচার গুলো আছে সেগুলোর সাথেই কম্পেয়ার করা হয়, আমার মানে আননোনটা করে প্রেডিক্ট করা হয় যে ওকে ঠিক আছে কোন সিকোয়েন্সটা হচ্ছে বাইন্ড করবে আর কি এমএসসির সাথে, ঠিক আছে। The homology modeling or comparative modeling employs the use of available homologous protein structure to predict the unknown structure of a related amino acid sequence. বেসিক কিন্তু সেম, দুইটার ক্ষেত্রেই হচ্ছে 3D স্ট্রাকচারের সাথেই মানে নন 3D স্ট্রাকচারের সাথেই কম্পেয়ার করা হয় আর কি। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, এই থ্রেডিং এই ওই প্রোটিন থ্রেডিং এর আর হচ্ছে হোমোলজি মডেলিং। প্রোটিন থ্রেডিং এ ওই ফোল্ড রিকগনিশনটা হচ্ছে মেইন জিনিস, বাট এই ক্ষেত্রে না হোমোলজিক ব্যাপারটা থাকে না আর কি। প্রোটিন থ্রেডিং এ হোমোলগাস প্রোটিনের উপর বেস করে সার্চ করা হয় না। এই হোমোলজি মডেলিং এ বেস সার্চ কম্পেয়ার করা হয় নন হোমোলগাস প্রোটিনের স্ট্রাকচারের উপর বেস করে। তো ধরো আমাদের প্যাথোজেনের সিকোয়েন্স থেকে আমরা হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের উপর বেস করে ধরো আমাদের প্যাথোজেনের ধরো এখন রিয়েল বাস্তবতা আসে, হঠাৎ করে একটা প্যাথোজেন আসলো, হ্যাঁ এটার এই প্যাথোজেনের প্রোটিন স্ট্রাকচার বের করতে এটা বহু বছরের মামলা আর কি। সো লোকজন বেসিক্যালি কি করে, সবচেয়ে সহজ কাজ কি, একটা যদি আননোন প্যাথোজেন হঠাৎ করে আসে এটা ডিএনএ সিকোয়েন্স বের করা, এটা সবচেয়ে সহজ। নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স বের করা সময় কম লাগে। এখন নিউক্লিক অ্যাসিড থেকে হচ্ছে আমরা প্রথমে কি করি, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স থেকে আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স বের করতে পারি, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থেকে হচ্ছে আমরা প্রোটিন স্ট্রাকচার বের করতে পারি। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে ইয়া দিয়েই করা যায়। এনসিবিআর ডাটাবেজ ইউজ করেই তুমি ওই সিকোয়েন্স থেকে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স থেকে এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স বের করতে পারবা, এবং অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থেকে ওই 3D স্ট্রাকচার বের করে এগুলো সবগুলো ওয়েবসাইট দিয়ে ডাটাবেজে আছে। হ্যাঁ, তো এটা আমরা করলাম আমাদের হঠাৎ যে নতুন করে প্যাথোজেন আসলো সেটা, মানে আমাদের প্যাথোজেন আসছে হঠাৎ নতুন একটা, সেখান থেকে আমরা সিকোয়েন্স করলাম, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স করলাম, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স নিলাম, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থেকে আমরা প্রোটিন 3D স্ট্রাকচারটা বের করলাম। ওকে, সেই হোমোলজি মডেলিং অনুযায়ী এখন আমরা যে প্রোটিন সিকোয়েন্সটা বের করছি সেটা থেকে প্রোটিন সিকোয়েন্স না, মানে আমরা যে প্রোটিন স্ট্রাকচারটা বের করছি, এখন আমরা এই প্রোটিন স্ট্রাকচারটা খুঁজবো যে ডাটাবেজের কোনটার সাথে কোন হোমোলোগাস প্রোটিন স্ট্রাকচারের সাথে এটা মেলে আর কি। ওকে, যদি আমরা মিলাতে পারি তখন কিন্তু তাহলে আমরা ওখান থেকে বের করতে পারবো যে এটা এমএসসির সাথে বাইন্ড করবে কি করবে না, ঠিক আছে। সো হোমোলজি মডেলিং এর ক্ষেত্রে এই হোমোলগাস প্রোটিন স্ট্রাকচারটা টার্গেট করা হয়, কিন্তু এই প্রোটিন থ্রেডিং এর ক্ষেত্রে না আর কি। ওকে, একটু জানে আমাদের জন্য আনা হবে। আচ্ছা, ফাইনালি হচ্ছে মলিকুলার ডকিং। এই মলিকুলার ডকিংটা হচ্ছে প্রচুর ইউজ হয় এখন আর কি। মলিকুলার ডকিং নিয়ে আমাদের ডিপার্টমেন্টে কাজও করে কেউ কেউ। ওকে, ডেটাবেজ ইউজ করে হচ্ছে তোমার এই ক্যান্ডিডেট প্রোটিন বা ক্যান্ডিডেট তুমি ভ্যাকসিন ক্যান্ডিডেটটা বের করে আর কি। ওকে, আচ্ছা আমরা এতক্ষণ যতগুলো মডেল বললাম সবগুলো তো আসলে একই কাজ, ভ্যাকসিন ক্যান্ডিডেট বের করা আর কি। আচ্ছা, মলিকুলার ডকিং এর ক্ষেত্রে কি করে, মলিকুলার ডকিং অর কম্পিউটার সিমুলেটেড ligand binding is a powerful technique for investigating intermolecular interaction in okay, মানে কম্পিউটার সিমুলেশন ইউজ করে, এরকম সিমুলেশন সফটওয়্যার ইউজ করে দেখা হয় যে কোন দুইটা প্রোটিন অপটিমালি বাইন্ড করবে। এখানে কোন দুইটা প্রোটিন বলতে কি বোঝাচ্ছি, মলিকুলার ডকিং এর। আচ্ছা, আমরা যদি ইন জেনারেল বলি যে এই মলিকুলার ডকিং দিয়ে আসলে কি করা হয়, মলিকুলার ডকিং দিয়ে বেসিক্যালি করা হয় দুইটা প্রোটিন মলিকিউল
অপটিমালি বাইন্ড করবে কি করবে না। মলিকুলার ডকিং দিয়ে এই কাজটাই করা হয়, যে দুইটা প্রোটিনের ইন্টারাকশন কেমন হবে, তারা একটা সাথে সাথে কেমন বাইন্ড করবে কি করবে না। সো এই থিওরিটা আমরা হচ্ছে এই এই ক্ষেত্রে কিভাবে ইউজ করবো, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রোটিন হচ্ছে এমএসসি আর একটা প্রোটিন হচ্ছে আমাদের টার্গেট ভ্যাকসিন। এই দুইটা বাইন্ড করবে কিনা আমরা এটা হচ্ছে প্রেডিক্ট করবো বেসড অন মলিকুলার ডকিং থিওরি আর কি। ঠিক আছে, মানে মলিকুলার ডকিং কে করা হয় প্রোটিন প্রোটিন ইন্টারাকশনটা দেখা হয় যে বাইন্ড করবে কিনা একটা একটার সাথে। আমরা জাস্ট এই থিওরিটাই হচ্ছে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট বের করার জন্য ইউজ করতে পারি। এই ক্ষেত্রে একটা প্রোটিন হচ্ছে এমএসসি আর একটা প্রোটিন হচ্ছে আমাদের ক্যান্ডিডেট ভ্যাকসিনটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইন জেনারেল দ্য গোল অফ ডকিং আর টু ফোল্ড। হ্যাঁ, কি কি গোল? দুইটা গোল আছে দেখাচ্ছি। একটা গোল কি, টু অ্যাসেস দ্য রিলেটিভ গুডনেস অফ ফিট, মানে কত ভালোভাবে বাইন্ড করবে একটা একটার সাথে। টু অ্যাসেস দ্য রিলেটিভ গুডনেস অফ ফিট অফ দ্য পেপটাইড। So this is to identify the most probable position and orientation of a peptide within the MSC binding groove. ঠিক আছে, সো কোনটা বেস্ট ফিট করবে সেটা আমরা প্রেডিক্ট করতেছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা আসলে কি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এমএসসি বাইন্ডিং গ্রুপ কি, এই যে এমএসসি তো একটা প্রোটিনের কি, হ্যাঁ, এখানে যে আমাদের পেপটাইডটা বাইন্ড করে না, গ্রুপ হচ্ছে সেই স্ট্রাকচারটা আর কি। ওকে, এটা হচ্ছে থ্রি স্ট্রাকচার, এটা গ্রুপ বলে যেখানে গিয়ে বাইন্ড করে আর কি। ওকে ওকে, সো এই সেই গ্রুপটার মধ্যে যে ধরো অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেগুলোর ওরিয়েন্টেশন কেমন, পজিশন কেমন, চার্জ কেমন, এই জিনিস আর কি। ঠিক আছে, যে কোন ওরিয়েন্টেশন থাকলে মানে কোন পজিশনে থাকলে, কোন ওরিয়েন্টেশনে থাকলে বেস্ট ফিট হবে, সেই জিনিসটা হচ্ছে প্রেডিক্ট করা। ওকে, এটা হচ্ছে একটা। আর একটা কি, আর একটা গোল কি এই মলিকুলার ডকিং এর, টু অ্যাসেস দ্য অ্যাফিনিটি অফ দ্য পেপটাইড টু দ্য টার্গেট এমএসসি মলিকুল। সো স্কোরিং ফাংশন ইজ কমনলি ইউজ টু র্যাঙ্ক পেপটাইডস। ওকে, এখানে টু ফোল্ড মানে কি, এই দুইটা কাজ করা হয়। এক, আচ্ছা আমরা এখানে কি কি জানি লেখা আছে না, কি প্রবাবল পজিশন, ওরিয়েন্টেশন, আচ্ছা কি কি জানি লেখা আছে, যাই হোক বেসিক ইন জেনারেল কি, যে এক প্রথম হচ্ছে মলিকুলার ডকিং দিয়ে ফার্স্ট হচ্ছে এই স্ট্রাকচারটা প্রেডিক্ট করা হয়, যে কোন মানে কোন স্ট্রাকচারে থাকলে বাইন্ডিং অপটিমাম হবে এই দুইটা প্রোটিনের, কোন স্ট্রাকচারে থাকলে। ওকে, এই স্ট্রাকচার বের করার পরে চেক করা হয় যে ঠিক আছে, এখন স্ট্রাকচার ধরো আমরা বের করলাম যে এই স্ট্রাকচারে থাকলে, স্ট্রাকচার বলতে এই পজিশন ওরিয়েন্টেশন দিত, এই স্ট্রাকচারে থাকলে বাইন্ডিং হচ্ছে বেস্ট ফিট, মানে অপটিমাম, ধরো সরি বাইন্ডিং না বলি না, যে বেস্ট ফিট, এই স্ট্রাকচারে থাকলে বেস্ট ফিট হবে। বেস্ট ফিট হলে বাইন্ডিং যে অপটিমাম হবে তার কোনো গ্যারান্টি নেই। সো প্রথমে হচ্ছে বেস্ট ফিট স্ট্রাকচারটা বের করার পরে তারপরের স্টেপটা হচ্ছে এখন চেক করা হয় যে আসলেই তারা কত ভালোভাবে বাইন্ড করবে। ঠিক আছে, প্রথমে আমরা স্ট্রাকচার প্রেডিক্ট করলাম, ঠিক আছে, যে স্ট্রাকচারে থাকলে বাইন্ডিং ভালো হবে। এরপর হচ্ছে আসলেই বাইন্ডিং ভালো হচ্ছে কিনা এই জিনিসটা হচ্ছে আমাদের চেক করে আর কি এই মেথডে। সো এই সময় চেক করার ক্ষেত্রে বেসিক্যালি যেই কাজটা দেখে তোমার, যে ওই দুইটা স্ট্রাকচার, মানে আমরা তো প্রেডিক্ট করে ফেলছি দুই প্রোটিনের স্ট্রাকচার আর কি, যে ধরো যে আমাদের অ্যান্টিজেনের স্ট্রাকচারটা আর এমএসসির ওই বাইন্ডিং গ্রুপ আর কি, যেখানে গিয়ে অ্যান্টিবডিটা বাইন্ড করবে, দুইটা স্ট্রাকচার আমরা দেখছি যে স্ট্রাকচারে থাকলে এই দুটো হচ্ছে বেস্ট ফিট আর কি। তো এখন আসলেই তারা খুব ভালোভাবে বাইন্ড করতে হবে কিনা, এই বাইন্ড করতে গেলে আমাদের কি কি অনেক বাইন্ড করতে গেলে আমাদের সেই কি কি ক্যালকুলেশন করতে হবে বা কি কি ফিচার দেখতে হবে, যে ওই দুইটা স্ট্রাকচার যদি বাইন্ড করে তাহলে এই বাইন্ডিং ফ্রি এনার্জি কেমন, ঠিক আছে, যে বাইন্ডিং ফ্রি এনার্জি কেমন হবে, তারপর হচ্ছে এবং এই বাইন্ডিং ফ্রি এনার্জি কেমন হবে সেটা আবার কিসের উপর বেস করে এস্টিমেট করা যায়, যে বিভিন্ন যে ইন্টারাকশন হয় না প্রোটিন প্রোটিন বাইন্ডিং এর সময়, তো বিভিন্ন ইন্টারাকশন হয়, ভ্যান ডার ওয়ালস, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনস, এগুলা, রাইট? তো ওকে, সো এগুলোর উপর বেসড করে, আচ্ছা সরি একটা জিনিস ভুলে গেছি, যে প্রথমে তো আমরা স্ট্রাকচার প্রেডিক্ট করলাম, তারপর হচ্ছে আমরা আসলে স্ট্রাকচার দুটো আসলে কত ভালোভাবে বাইন্ড করবে কিনা সেটা বের করতে হবে আর কি। ওকে, সো এই সেটা বের করার আবার তিনটা ডিফারেন্ট মেথড আছে আর কি। ওকে, একটা হচ্ছে ফোর্স ফিল্ড বেসড মেথড, ইম্পেরিক্যাল স্কোরিং ফাংশন, নলেজ বেসড মেথড। হ্যাঁ, এর মধ্যে প্রথম যেটা ফোর্স ফিল্ড,
ফোর্স ফিল্ডে কি করা হয়, ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স ইউজ করা হয়। তো ক্লাসিক্যাল মলিকুলার ডাইনামিক্স হচ্ছে কি, যে এই যে দুইটা প্রোটিন এই একটার সাথে বাইন্ড করার পরে একটা ফ্রি এনার্জির পরিমাণ কেমন, ওকে, যে কতখানি এনার্জি ফ্রি হয়। থিওরিটিক্যালি কি ফ্রি এনার্জি যত বেশি হবে বাইন্ডিং হওয়ার পরে, সেই বাইন্ডিং কিন্তু সবচেয়ে ভালো হওয়ার কথা। নর্মালি যখন বাইন্ড করে হচ্ছে এনার্জি রিলিজ হয়, বেশি এনার্জি রিলিজ হওয়া মানে কি, ওই বাইন্ডিংটা খুব ভালো আর কি। ওকে, যাই হোক, এই ফোর্স ফিল্ড বেসড মেথডে বেসিক্যালি হচ্ছে এই ফ্রি এনার্জির পরিমাণ, মানে ফ্রি এনার্জির উপর বেস করি বলা হয় যে ওকে বাইন্ডিংটা কত ভালো হবে। এখন এই ফ্রি এনার্জি আমরা আসলে কিসের উপর বেস করে প্রেডিক্ট করতে পারবো, আমি বললাম যে ফ্রি এনার্জি ক্যালকুলেট করবো কি হবে আসলে। তো ফ্রি এনার্জিটা এস্টিমেট করা হয় যে এই কি ধরনের এই ভ্যান ডার ওয়ালস আর ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হয় তার উপর আর কি। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি স্ট্রাকচার জানি মানে কি, আমরা আসলে ওইখানকার অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সিং এ জানি যে কোন পজিশনে কোন অ্যামিনো অ্যাসিড আছে। হ্যাঁ, কোন পজিশনে কোন অ্যামিনো অ্যাসিড আছে সে জানি মানে কি, আমরা চার্জও জানি এখানকার। সো ভ্যান ডার ওয়ালস কি মানে কোন জায়গায় কি ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন হবে, কোন জায়গায় ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হবে, এগুলো তো ওখান থেকে প্রেডিক্ট করা যায় আর কি। ওকে, সো তার উপর বেস করে ফ্রি এনার্জিটা কেমন হবে সেটাও এস্টিমেট করা যায় আর কি। এগুলা সবগুলোর জন্য ইকুয়েশন আছে। ওকে, আচ্ছা, এম্পিরিক্যাল স্কোরিং মেথডে যে কাজটা করা হয় এই ক্ষেত্রে হচ্ছে ওই ফ্রি এনার্জিটাই তোমার ওই ফ্রি এনার্জিটাই ক্যালকুলেশন করা হয় আর কি। হ্যাঁ, কিন্তু ফ্রি এনার্জি ক্যালকুলেশনের মেথডটা ডিফারেন্ট। কিভাবে, weighted structural parameters obtaining by fitting the storing functions to experimental binding constants of a set of complex আর কি, ম্যাথমেটিক্যাল মডেল আছে। হ্যাঁ, আরো বেশি প্যারামিটার ইউজ করে। এই ক্ষেত্রে তো হচ্ছে তোমার এই ফিল্ড বেসডে জাস্ট হচ্ছে ভ্যান ডার ওয়ালস আর ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনটাই মেইনলি ইউজ করা হয়। এখানে আরো অনেকগুলো প্যারামিটার ইউজ করে আর কি, করে সেখান থেকে ফ্রি এনার্জি ক্যালকুলেট করে। এনিওয়ে, মোদ্দা কথা হচ্ছে আমাদের ফ্রি এনার্জি ক্যালকুলেশন করতে হবে আর কি। ওকে, আর নলেজ বেসড বেসিক্যালি হচ্ছে, আচ্ছা নলেজ বেসড হচ্ছে এই ক্ষেত্রে মেইনলি অলরেডি নোন ইনফরমেশনটা ইউজ করা হয় আর কি, যে কোন স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আর কি, তোমার ওই কোন স্ট্রাকচারটা সবচেয়ে ভালোভাবে বাইন্ড করে আর কি, সেটার উপর বেস করে আর কি। ওকে, ওকে, সো মলিকুলার ডকিংটা মানে বাকি মেথড গুলো না, এগুলার বেশিরভাগ মেথডই টু বি ফ্র্যাঙ্ক এগুলো আমি নিজেও ঠিক মতো বুঝি না। মানে ওই আন্ডারলাইং যে অ্যালগরিদম, এগুলো ম্যাথমেটিক্যাল মডেল, ইনডেপথ মানে ম্যাথ না করলে, এই স্ট্যাটিস্টিক্স না করলে না এগুলো আসলে বোঝাও ডিফিকাল্ট। তবে আই সাজেস্ট তোমরা এই মলিকুলার ডকিংটা, হ্যাঁ এই মলিকুলার ডকিংটা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো আর কি, কারণ মলিকুলার ডকিংটা ভালো ইউজ হয় আর কি এখন। ওকে, সো বেসিক্যালি জাস্ট একটু রিক্যাপ করি যে মলিকুলার ডকিং এ কি করা হয়, এই যে ইন্টারাকশন করে আর কি, কি ইন্টারাকশন জানি, যে প্রোটিন ইন্টারাকশন, সেইটা হচ্ছে আমরা যে কোন কোন দুইটা প্রোটিন সবচেয়ে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করবে মানে বাইন্ড করবে, সেটা হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি আর কি। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে দুই স্টেপে এই কাজটা করা হয়। প্রথমে ওই 3D স্ট্রাকচারটা বের করা হয়, যে কোন 3D স্ট্রাকচারে থাকলে তার হচ্ছে বেস্ট ফিট করে। এই 3D স্ট্রাকচার প্রেডিক্ট করার পরে তারপরের কাজটা হচ্ছে এখন হচ্ছে ওই দুইটা 3D স্ট্রাকচার আসলেই ভালোভাবে বাইন্ড করবে কিনা সেটা মেজার করা হয় আর কি। ওকে, সেই দুই স্টেপে মলিকুলার ডকিং কাজটা করা হয়। এগুলোর জন্য সব সফটওয়্যার আছে, এটা একটা সিমুলেশন সফটওয়্যার, ঠিক আছে, ডেটাবেস ইউজ করে সিমুলেশন করে এই কাজগুলো করা হয়। প্রচুর পেপার আছে, পাবলিশ আর্টিকেল পাবা এগুলার, যেটা হচ্ছে মলিকুলার ডকিং মেথড ইউজ করে ওই অ্যান্টিজেন ক্যান্ডিডেট বা ভ্যাকসিন ক্যান্ডিডেট তোমার প্রেডিক্ট করা হয়। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্তই। এই টি সেল বেসড ভ্যাকসিন ডিজাইনের আরেকটা আছে, মেথড আছে, ব্রড বেসড টি সেল ভ্যাকসিন ডিজাইন, মানে একটাতে গেল সিকোয়েন্স বেসড, একটা গেল স্ট্রাকচারের উপর বেসড, আরেকটা হচ্ছে
ব্রড বেস টি সেল ভ্যাকসিন ডিজাইন, এটার ব্যাপারে নেক্সট ক্লাসে বলবো না। এই ব্রড বেস টি সেল ভ্যাকসিন ডিজাইন এটা মোটামুটি নাকি পপুলারিটি পাচ্ছে আর কি, কারণ এটার কিছু স্ট্র্যাটেজিক মানে এটার স্ট্র্যাটেজিটা মানে গোলটা বেটার আর কি, উদ্দেশ্য বেটার, এই জন্য এটা একটু পপুলারিটি পাচ্ছে আর কি। এটা নিয়ে নেক্সট ক্লাসে বলবো না। কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু লম্বা সময় হয়ে গেল। স্যার ওই সাপোর্ট ভেক্টর মেশিন আর মার্কোভ মডেল কি স্যার তাহলে নাই সিলেবাসে? ইগনোর করো আর কি ওই যেটা, হ্যাঁ ওই যেটা পুরোপুরি স্ট্যাটিস্টিক্যাল মডেল আর কি, ওই জিনিস আমাদের পক্ষে বোঝা কোয়াইট ইম্পসিবল। আর ওই মার্কভ মডেল এখন ইউজও হয় না আর কি। যেটা হচ্ছে তোমরা এই বইটার চ্যাপ্টার রিডিং পড়বা আর কি, হ্যাঁ, এবং অনেক কিছু এগুলা বুঝবা না, ইটস ওকে ফাইন, এগুলা বোঝার কথাও না আমাদের জন্য আর কি। স্পেশালি হচ্ছে ম্যাথামেটিক্যাল যে টার্মিনোলজি গুলো আছে, ম্যাথামেটিক্যাল মডেল এগুলা আমরা বুঝবো না আসলে, হ্যাঁ, এটা খুবই ইন ডেপথ ম্যাথের বিষয়। এই আমাদের আসলে ম্যাথের সবচেয়ে উইক জিনিস কি, কিছু জিনিস আমরা মানে খুব ভালোভাবে আমরা পড়ি না। এক হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ছিল না, কিয়ানো রিভসের ম্যাট্রিক্স না, হ্যাঁ, যে ইয়ার ম্যাট্রিক্স আর কি, আমাদের এই এইচএসসি না কোন বইয়ে ম্যাট্রিক্স ছিল না, হ্যাঁ জি স্যার। এই ম্যাট্রিক্স না খুব ডেটা বুঝতে গেলে, এই ডেটা ইন্টারেকশন বুঝতে গেলে ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি। তা আমাদের হচ্ছে তো সেই ওই ওই সময় ছিল, তাও ছিল শুধুমাত্র 2D ম্যাট্রিক্স, এন্ড ইন রিয়েলিটি তো আসলে 2D ম্যাট্রিক্স ইউজ করা হয় না, 3D ম্যাট্রিক্স ইউজ করা হয়। আমি খালি নাম জানি আর কি, হ্যাঁ, 3D ম্যাট্রিক্স এর ব্যাপার স্যাপার, কিন্তু এগুলার তো ডিটেলস তো আমরা জানি না, সেই জন্য এই অ্যালগরিদম গুলো বোঝানো আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আর ইন রিয়েলিটি আসলে কি, ধরো ওই যে এই কথাটা আমি প্রায় বলি, ফিউশন, যে এই সাবজেক্টের ফিউশন ব্যাপারটা এখনো সামহাও আমাদের দেশে ওইভাবে না আসেনি। আমরা সাবজেক্ট বলতে ইন্ডিভিজুয়ালি চিন্তা করি আর কি, কিন্তু এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে গেলে না এই ফিউশনের দরকার আছে। ওকে, আর যদি ফিউশন সম্ভব না হয় তখন দরকার হচ্ছে কোলাবোরেটিভ টিমে কাজ করা, যেখানে হচ্ছে ম্যাথমেটিশিয়ান থাকবে, বায়োলজিস্ট থাকবে। আবার বায়োলজিস্টেরও ডিফারেন্ট ভাগ আছে আর কি, যে বায়োলজিস্ট প্রোটিন স্ট্রাকচারের স্পেশালিস্ট সে ইয়ার স্পেশালিস্ট হবে না আর কি ইউজুয়ালি, সে হচ্ছে ধরো ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট হওয়ার কথা না। ওকে, সো মাল্টিডিসিপ্লিনারি লোকজন হলে তখন আর কি এই ধরনের কাজটা বেটার হয়। মানে এই ধরনের কাজ বলতে বোঝাচ্ছি হচ্ছে যে ধরো এই যারা এই মডেল গুলা নিয়ে কাজ করে, ঠিক আছে, এখন পর্যন্ত ওয়ার্ল্ডে এই ধরনের মডেল নিয়ে বেশি কাজ করে হচ্ছে ইয়ারা ম্যাথামেটিশিয়ান এবং স্ট্যাটিস্টিশিয়ানরা। বা তার মানে এই না যে তারা আসলে বায়োলজির কিছু জানে না, দেখা যায় কি যে তারা হচ্ছে বায়োলজি পড়ে আর কি, পড়ে তারপর হচ্ছে এই মডেল গুলো নিয়ে কাজ করতে আসে। ওকে, এনিওয়ে মানে তোমরা চেষ্টা করো হচ্ছে অ্যাটলিস্ট ওভারঅল আইডিয়াটা এখান থেকে নেওয়া, ওভারঅল আইডিয়া ওটুক নিতে পারলো, ইট উইল হেল্প। ওকে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা কবে, কালকে নাকি? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক ফর টুমরো, কোয়েশ্চেন উইল বি ইজিয়ার। ডিউরেশন কটার সময়, 5টার সময় শুরু করার কথা, তো 5 ঘন্টা দিব। হ্যাঁ, ইজি কোয়েশ্চেনই দেওয়া হবে ভাই, 5 ঘন্টা দিব। হ্যাঁ, এবং এটা কুইজ তো, এখানে হচ্ছে কোয়েশ্চেন আমি এখনো ঠিক করি নাই কয়টা কোয়েশ্চেন দিব, যে 5টা 6টা না 7টা, বাট কোয়েশ্চেন গুলো ছোট ছোট কোয়েশ্চেন হবে। কুইজের কোয়েশ্চেন ডেফিনেটলি অত বড় কোয়েশ্চেন হবে না, তো চিন্তার কোনো কারণ নেই। স্যার এক একটা কোয়েশ্চেনের মার্কসও দিয়ে দিয়েন। হ্যাঁ, মার্কস দিয়ে দিব, মিডে কিন্তু মার্কস দিয়ে দিছিলাম কোয়েশ্চেনের পাশে পাশে, ইয়েস স্যার। ওই এক্স্যাক্টলি ওইভাবে মার্কস দিয়ে দিব আর কি, কোন কোয়েশ্চেনের মার্কস কত আর কি। ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। স্যার আমার এক কথা ছিল মানে পড়ার বাইরে। হ্যাঁ, বলে ফেলেন। স্যার